কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। অ্যাক্সেসিবল লাইব্রেরির পক্ষে উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে, আজ তৃতীয় পর্ব। পৃষ্ঠা 36, একাদশ অধ্যায়। মেঘনাদ সাহেবের আসরে লোক সমানে বাড়ে। চা খাবার পালা শেষ হতে না হতে সেদিন দফাদার ভক্ত ঘোষ গদিতে ঢুকলো। মাথা নুইয়ে মেঘনাদ সাহেবকে সেলাম করলো, মেজকর্তার পায়ের ধুলো নিল, তারপর হাতের বিরাট লাঠিটা গদির ছক্কা পাঞ্জা ছাপ মারা পুরো অয়েল পেপারে মোড়া মেঝেতে শুইয়ে রেখে এক পাশে উবু হয়ে বসলো। একগাল হেসে মেঘনাদ সাহেবকে বলল, হুজুর, একটুখানি চা কি এই অধীনের বরাতে জুটবে? পৃষ্ঠা 37। ওর কথার ঢঙে গদির লোক হেসে ফেলল। মেঘনাদ সাহেব হাসতে হাসতে বললেন, দফাদার, আমাদের বিনয়ে একেবারে মা গোসাই। তুমি দফাদার না হয়ে ভক্ত বড়িগি হলেই পারতে। মুখের কথা কেড়ে নিয়ে ভক্ত বলল, ইচ্ছে তো তাই ছিল হুজুর, কিন্তু গিরামের বড়িগি যে ভিক্ষে পায় না, তাই তো দফাদার হলাম। বাঁশরির বদলে হাতে তাই তো বাঁশ ধরতি হলো। নামাবলির বদলে মাথায় বাঁধলাম সরকারের লাল পাগড়ি, ক্যাঁথার ঝুলার বদলে কাঁধে নিলামে নীলমণি ঝুলাখান। তা দফাদারের ঝুলা হুজুর, দেখেছেন তো, একেবারে শ্যামবর্ণ। ধরে নেন এর মধ্যেই শ্যাম আছেন। আবার সবাই হো হো করে হেসে উঠল। মেঘনাদ সাহেব হাসতে হাসতে বললেন, ভক্তর সঙ্গে কথায় পারবে কিডা? ওরে ভক্তরে, একটু চা পানি দে। সঙ্গে সঙ্গে ভক্তের জন্য চা এসে গেল, একটা জার্মান সিলভারের গেলাসে। গেলাসটা গনগনে গরম। হাতে তাত লাগায় ভক্ত পাগড়িটা খুলে তার এক মুড়ো দিয়ে গেলাসটা ধরে ফুঁ দিয়ে দিয়ে সুপ সুপ করে চা খেতে লাগলো। মেঘনাদ সাহেব বললেন, নাও এবার একটু কাজের কথা কদিন ঝিনেদায় গেছিলে? ভক্ত চা খেতে খেতে মাথা নেড়ে জানালো, হ্যাঁ। দেখা হলো দারোগা বাবুর সঙ্গে? আগে হ্যাঁ হুজুর। চায়ের গিলাসটা ঠকাস করে নামিয়ে রেখে ভক্ত জবাব দিল, বলল, আপনার বাঘের হিসেব চুকিয়ে দিয়ে আলাম। শুনে সুখী হবেন হুজুর, আপনার ইউনিয়ন ছাড়া আর কেউ হিসেব বুঝ দিতে পারেনি। দারোগা বাবু খুব চটিছেন ওগের ওপর। সংবাদে সত্যি খুশি হলেন মেঘনাদ সাহেব। বললেন, বিস্তারিত কদিন শুনি। ভক্ত নড়ে চড়ে বসলো, চায়ের গিলাসে আরেকটা চুমুক দিল, তারপর বলল, হুজুর, গিয়ে দেখি দফাদারগের ভিড়ি থানা ভর্তি। এক একজন দারোগা বাবুর ঘরে ঢুকছে, হিসেব দিতে পারছে না, আর দারোগা বাবুর দাবর খায়ে মুখখানারে চুনির গুদম করে বেরোয় যাচ্ছে। আমারে ডাকে দারোগা বাবু এক দাবর মারলেন, কি হিসেব আনুনি তো? আমি হাত জোর করে বললাম, সে কি কথা হুজুর, আপনি মা বাপ, একটা হুকুম করেছেন, তাকে অমান্য করতে পারি? পরিষ্কার হিসেব আনিছি। দারোগা বাবু অমনি নড়ে চড়ে বসলেন, বললেন, বেশ, তোমার ইউনিয়ন বাঘের সংখ্যা কত? বললাম, হুজুর, আগে 7টা ছিল, বর্তমানে 6। দারোগা বাবু বলেন, আরেকটা গেল কনে? বললাম, হুজুর, সেটা সঠিক করতে পারবো না, তবে পায়ের দাগ দেখে আন্দাজ হয় 21 নম্বরের দিকে হাঁটা দিয়েছে। দারোগা বাবু বলেন, কেন, তোমার ইউনিয়নের উপর তেনার এত বিতরাগ হলো কেন? বললাম, হুজুর, জুড়া পাচ্ছিল না, আমার ইউনিয়নের বাঘিনীগুলো বড় সতী কিনা, তাই। দারোগা বাবু বলেন, বেশ, যে কটা আছে তার কটা বাঘিনী? কলাম, হুজুর, 3টে বাঘ 3টে বাঘিনী। দারোগা বাবু বলেন, ঠিক জানো তো? কলাম, হুজুর, না জানলি ঠিক ঠিক করছি কেমন করে? দারোগা বাবু বলেন, সেটাও একটা কথা বটে। তারপর খুশি হয়ে 2 টাকা বকশিস দিয়ে দারোগা বাবু বলেন, তোমার প্রেসিডেন্টে আমার সালাম দিও। ভক্ত ঘোষের বিবরণে মেঘনাদ সাহেব খুব খুশি। তিনিও তাকে 2 টাকা বকশিস দিলেন। মেজকর্তা বাঘের হিসেব কি বুঝতে পারছিলেন না। জিজ্ঞাসা করলেন, বাঘের হিসেব কি?
মেজদা সাহেব বিরক্ত হয়ে বললেন, সরকারের খেয়াল আবার কি? হুট করে হুকুম মালো, দেশে কত বাঘ আছে গোনো। গুনে 1 সপ্তাহের মধ্যে থানায় গিয়ে তার রিপোর্ট দাও। সরকারি হুকুমের তো আর কোনো বাপ মা নেই, আলিই হলো। আমাদেরই যত ঝামেলা। পৃষ্ঠা 38। ভক্ত বলল, হুজুর, হিসেবটা বুঝ করাই হলো আসল, না হলেই ঝামেলা। সরকারি কাজে রগড়ি হলো ওইটে, যে বুঝিছে সে মজিছে। মেজদা সাহেব বললেন, তা যা বলিছ। মেজকর্তা ভাবলেন ভক্ত একেবারে সার বুঝে গেছে। ভক্ত বলল, হুজুর, ঝিনেদায় এক নতুন কথা শুনে আলাম। উকিল বাবুদের মধ্যে খুব আলাপ হচ্ছে। কি যেন হয়েছে কলকাতায়, কি হিন্দু মুসলিম প্যাক্ট নাকি, তাই এবার নাকি ভোট হবে। মেজদা সাহেব আর মেজকর্তা দুজনেই উৎকর্ণ হয়ে উঠলেন। মেজদা সাহেব উত্তেজিত ভাবে বলে উঠলেন, একটু খোলসা করে কদিনই শুনি। ভক্ত ঘোষ বলল, হুজুর, আমরা হলাম মেরেট গুরুর শিষ্য। বিদ্যের দৌড় যে কত সে তো ভালোই জানেন, ওই কোয়ে কলাগাছ পর্যন্ত। বাবুগের ভাবের কথা কি সব বুঝতে পারি? তাও আবার কোন বাবু না উকিল বাবু। মারে, যিনারা কথার প্যাচে মাওই বানায় ছাড়ে দেন। ভক্ত একটু থামল, শুধু হাতে চায়ের গেলাস ধরে বুঝলো তাতটা কমে এসেছে। সব করে 2 চুমুকে গেলাস খালি করে দিল, তারপর পাগড়ির কোনা দিয়ে মুখটা বেশ করে মুছল। বলল, খুশালের মামলার তত্ত্বনীতি যোগেন মৌরির কাছে গেছিলাম। যায় দেখি উকিল বাবুরা একখান খবরের কাগজের উপর হুমড়ি খায়ে পড়িছেন। মরির উপর শগুন পড়লি যেমন শোভা হয় তেমনি হয়েছে। আর ব্যাঙাচির ন্যাজের মতো মৌরিরা সব নিজের নিজের বাবুর কাছে দাঁড়িয়ে আছেন। আর ওই কুলবক্সি, অভয় বোস আর রামতারণ উকিলের ছাওয়াল গুড়গুড়ে চক্রবর্তীর মুখ নাড়ে বাক্যির তুফান ছুটেছেন। ভাবলাম কলি উল্টোলো নাকি। শেষে শুনলাম সেসব কিছু না, কলকাতায় হিন্দু মুসলমানের প্যাক্ট নাকি ক্যাক্ট তাই হয়েছে, ভোট হবে। বাবুরা কাউন্সিলে যাবেন, হিন্দুরা হিন্দু গেরে ভোট দেবে, মুসলমানরা দেবে মুসলমান গেরে। হিন্দু মুসলমান একতা হয়ে যাবে না। এই তো বৃত্তান্ত, আমি যা বুঝেছি। হ্যাঁ, এইসব নাকি শিয়ার দাস না কেডা তিনার আগে। তা যা জানি কলাম, এখন হুজুর আপনারা বুঝে নেন। ভক্ত ঘোষের বয়ান শেষ হলে কিছুক্ষণের জন্য গদির মানুষদের মুখে কথা সরল না। এদিকের কথা থেমে যেতেই হাটের কোলাহল মাথা চাড়া দিয়ে উঠল। হাটের তখন যৌবন অবস্থা, বেচা কেনা, দর কষাকষি, ছোটখাটো তর্ক বিতর্কের শব্দগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কখনো একতাল শব্দপিণ্ডের সঙ্গে আরেক তাল শব্দপিণ্ডের প্রচন্ড সংঘর্ষ বাঁধছে। প্রচন্ড ধাক্কায় পিণ্ডাকৃতি গন্ডগোল যেন আবার ভেঙে ছোট ছোট শব্দে চুরচুর হয়ে যাচ্ছে। পরক্ষণেই ভাঙা চোরা তোবড়ানো শব্দগুলো আবার নতুন নতুন শব্দ সমষ্টির গায়ে লেপ্টে নতুন নতুন সব অর্থহীন আওয়াজ সৃষ্টি করছে। মেজকর্তা অন্যমনস্ক ভাবে দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে ভক্ত ঘোষের কথার মর্ম বুঝতে চেষ্টা করছিলেন। মেজদা সাহেব জিজ্ঞাসা করলেন, কি বুঝছেন মাঝে বাবু? এসব রাজনীতির তত্ত্ব মেজকর্তা ভালো বোঝেন না। নিশানাহীন শিকারীরা বনের মধ্যে দুমদাম বন্দুকের দেওর করে গ্রামের লোকেদের মনে যেমন সম্ভ্রমের সৃষ্টি করে, মেজকর্তার কাছে রাজনীতিকদের ক্রিয়াকলাপ অবিকল তেমনই থাকে। মেজদা সাহেবের প্রশ্নে মেজকর্তা একটু হাসলেন, বললেন, বুঝলাম, হুজুগের আরেকটা ঢেউ আসছে। কেন মাঝে বাবু, আপনি ইদারে হুজুগ করছেন কেন? শফিকুল মোল্লা একপাশে এতক্ষণ চুপ করে বসেছিল, এবার শান্ত গলায় প্রশ্ন করল, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই বলে উঠল, আমি তো মনে করি একদিন পরে হিঁদুগের আক্কেলের গুড়ায় পানি পড়িছে। ভোট যদি সত্যি আলাদা আলাদা হয়, মুসলিম জাহানের তাতে তরক্কি হবে। পৃষ্ঠা 39। চাকরি বাকরির সুবিধা আমাদের কিছু হতে পারে। মেজকর্তা বললেন, সে তো এখনো হতে পারে ফটিক মিয়া। শফিক একটু তিক্ত হাসি হাসল, বলল, পাগল হয়েছেন মাজাবাবু, আমাদের কি চাকরি কেউ দেয়? গায়ে যে পেঁয়াজ রসুনের গন্ধ। তাছাড়া আপনাদের ঘরে ঘরে আইএ বিএ এমএ, মুসলমানের ছাওয়াল এন্ট্রান্স পাশ করলেও যদি সে বড় পীর, সোজা রাস্তায় আপনাদের নাগাল ধরতে আমাদের 2-3টে জনম কাবার হয়ে যাবে। তা তদ্দিনের এন্তেজারে কি কেউ থাকতে চায়?
মেজদা সাহেব বললেন, ফটিক মিয়া দেখি মাস্টারি করতে করতে বুদ্ধির চিরাগে রোশনি ধরিছে। কথাটা বলিছ বড় ভালো। এই যে আমার জামাই ডে মুক্তারি পাশ করে ঝিনেদার কোর্টে ঘষ কাটতেছে, পীরেন পাতলুন ছাপ করার করিও জুটাতে পারতেছে না। মুসলমান মুক্তারির হাতে কেস তুলে হিন্দুতেও দেয় না, মুসলমানেও দেয় না, ভরসাই পায় না। তাই তো খায় না খায় নুরুরি কলকাতায় পাঠালাম। যাও বাপু, অন্তত গ্রাজুয়েট পাশ করে আসোগে। শফিকুল বলল, খোদা আপনার মনের ইচ্ছে পুরায় দেন, কিন্তু দিনকাল যা হয়ে দাঁড়াচ্ছে তাতে নিজের কোলে ঝোল টানার চেষ্টা না করলেই বাঁধা মার খাতি হবে। মুসলিমদের জন্য আলাদা ব্যবস্থা করা সত্যি দরকার হয়ে পড়েছে। তর্কে বিতর্কে মেজকর্তা বড় একটা ভিড়তে চান না আজকাল। শফিকুলের কথা শুনে তার মনে হলো লোকটা যা বিশ্বাস করে তাই বলছে। এইসব লোক কোনো কিছু তলিয়ে বোঝে না। আস্থাভাজন লোকেরা যা বুঝিয়ে দেয় তাই এদের কাছে শেষ কথা। চাকরি চাকরি করেই এরা হন্যে হয়ে উঠেছে। শুধু এরা কেন, হিন্দু মুসলিম সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছে চাকরির ফল পাড়ার জন্য। কিন্তু কটা চাকরি আছে দেশে? মেজকর্তা বললেন, আমাদের দোষটা কি জানো? আমরা বড় হাওয়ায় নেচে বেড়াই, কোনো জিনিসটাই তলিয়ে দেখার চেষ্টা করি না। ফটিক মিয়া, তুমি জানো বাংলায় সরকারি চাকুরের সংখ্যা মোট কত? ফটিক মাথা নাড়ল। না, সে জানে না, সত্যিই জানে না। মেজকর্তা বললেন, সরকারি হিসেবে আমার যতদূর মনে পড়ছে 3,21,000 কি 22,000, না হয় ধরো 4 লক্ষই। আর বাংলার লোকসংখ্যা এখন 5 কোটি, তার মধ্যে মুসলমান ধরো 2.25 কোটি। এখন বলো, ওই 4 লক্ষ চাকরি যদি মুসলমানদের দেওয়া যায়, একটা পদও যদি হিন্দুদের না দেওয়া হয়, তাহলেই কি বাংলার মুসলমানদের সমস্যা মিটবে? তাহলেও যে 2,35,00,000 মুসলমানের সমস্যা থাকে, তার ব্যবস্থা কি দিয়ে করবে? মেজদা সাহেব আর শফিকুল একসঙ্গে বলে উঠল, বলেন কি মাঝে বাবু, এমন কথা তো কেউ শোনায়নি। মেজকর্তা বললেন, আমাদের আসল সমস্যা কি এই যে কার ভাগে কটা চাকরি পড়বে? সমস্যা তার চেয়েও ঢের ঢের বেশি জটিল। এই 5 কোটি লোকের জন্য কিভাবে অন্ন বস্ত্রের সংস্থান করা যায় তাই ভাবা, তার জন্য ব্যবস্থা করা, তাই হলো প্রকৃত সমস্যা। এখন বলো, সরকারি চাকরি ভাগ বাটোয়ারা করে নিলেই কি দেশের তাবৎ লোককে দুধে ভাতে রাখার ব্যবস্থা করা যাবে? দেশের আসল যা রোগ, দারিদ্র্য, তার চিকিৎসা না করে কলকাতায় বসে কালনেমির লঙ্কা ভাগ হচ্ছে। কলকাতায় বসে ফতোয়া ঝাড়লে তা সে যিনিই ঝাড়ুন, আমার ধারণা তাতে দেশের লোকের এক তিল উপকার হবে না। সে তুমি প্যাক্টি করো আর যাই করো। মেজকর্তা অনেক দিন পর একটু গরম হয়ে উঠছেন যেন। অনেক দিনের অনেক কথা উৎস মুখে জমেছিল, ধীরে ধীরে যেন গলতে শুরু করেছে। বললেন, আশ্চর্য আশ্চর্য সব ব্যাপার ঘটছে, বাইরে থেকে দেখলে তার যেন কোনো মানে খুঁজে পাওয়া যায় না। এই পাটের কথাই ধরো, ভাবলেই আমার কেমন অবাক লাগে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও পাট হয় না, পৃষ্ঠা 40। অথচ পৃথিবীর সব দেশে বাংলার পাটের চাহিদা। এই পাট জন্মায় যে চাষি, তাকে যদি পাটের দামের ন্যায্য হিস্সা দেওয়ার ব্যবস্থা করা যেত, তাহলে একটা ফসল দিয়েই আমার ধারণা আজ দেশের অর্ধেক চেহারা বদলে ফেলা যেত। সে তো দূরের কথা, আজ পাটের চাপে আমাদের চাষির জিভ বেরিয়ে যাচ্ছে। একদিকে এই অবস্থা, আরেকদিকে চটকলের মালিকরা কোটি কোটি টাকা লাভ করছে। মেজকর্তার কথা শুনে শফিকুল চুপ করে গেল। মেজদা সাহেব, ভক্ত ঘোষ, গদির লোকেরা চেয়ে রইল মেজকর্তার মুখের দিকে। মেজকর্তা বলতে লাগলেন, সাহেব কোম্পানিতে কাজ করলাম এত বছর, দেখলাম তো সব। এমন দরদি লোক থাকতো যদি দেশে, এমন বিচক্ষণ সব নেতা, যারা এসে অভয় দিত চাষিদের, বুঝিয়ে বলতো, তোমার গায়ের জল দিয়ে তৈরি ফসল নিয়ে অন্য লোকে মোটা টাকা লাভ করছে, এই আমরা পাটের ন্যায্য দাম ঠিক করে দিলাম, তার নিচে কেউ তোমরা পাট বেচো না। তোমরা সবাই যদি একমতে থাকো তবে ওই দামেই ওরা পাট কিনতে বাধ্য হবে। না যদি কেনে তবে সাধের কারখানা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরতে হবে। তবে ইংরেজের জাত, বেনের জাত প্রাণ গেলেও ব্যবসা বন্ধ করবে না, ওই দামেই পাট কিনতে বাধ্য হবে। ওরা শক্তের বড় ভক্ত,
তাহলে দেখতে দেশের ভোল ফিরে যেত। কোনো নেতা একদিনের জন্য এ নিয়ে মাথা ঘামিয়েছেন এমন তো শুনিনি। দেশের লোক নিয়েই তো দেশ, এরাই তো দেশের লোক। এদের দুর্দশা লাঘবের কথা না ভেবে, তার সুরাহার ব্যবস্থা না করে দেশ দেশ বলে চেঁচানো যদি হুজুগ না হয় তো হুজুগ আর কাকে বলে? একবার বলছি, হিন্দুর জন্য হিন্দুর ভোট, মুসলমানদের জন্য মুসলমানদের ভোট, আবার সেই সঙ্গেই বলছি হিন্দু মুসলিম ঐক্য। এসব ব্যারিস্টারি ভেলকিবাজিতে কাউন্সিলেই ঢোকা যায়, তার বেশি কিছু হয় বলে তো আমার মনে হয় না। মেজকর্তার হঠাৎ মনে হলো যেন কেরোসিন কাঠের বাক্সে দাঁড়িয়ে একটা লেকচার দিচ্ছেন, সেই পুরনো আমলের রূপ। অমনি তিনি মুখ বন্ধ করে ফেললেন। অনেক কথা মনের মধ্যে জমে উঠতে লাগলো, কিন্তু না, আর বক্তৃতা নয়, সেসব দিন চুকে গেছে। তবু মেজকর্তা ভাবলেন, লোকে যে বলে স্বভাব যায় না মোলে, কথাটা মিথ্যে নয়। শফিকুলের চোখে সম্পূর্ণ আলাদা একটা ছবি ভেসে উঠল। এই ছবি সে দেখতে আদৌ অভ্যস্ত নয়, কিন্তু মাজেবাবুর কথা এত পরিষ্কার, ফটিকটা উড়িয়ে দিতে পারল না। ওর মনে কথাগুলো ধারালো কলম দিয়ে যেন লেখা হয়ে যেতে লাগলো। মেজকর্তা উঠে পড়লেন, বেলা যে গড়িয়ে গেল, হাট সারতে দেরি হয়ে যাবে। শ্যাম রানার দুখানা চিঠি তার হাতে তুলে দিল। মেজকর্তা দেখলেন একখানি চিঠি সুধাময়ের, কলকাতা থেকে আসছে, আরেকখানা ভূষণের, কোত্থেকে আসছে বোঝা গেল না। সুধাময়ের কলেজ বন্ধ কদিনের জন্য, সে আসছে বাড়িতে, ভূষণও আসছে বলে লিখেছে। বেলা পড়ে আসছে, মেজদা সাহেবের সাঁঝের নামাজের সময় প্রায় হয়ে এলো। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন মেজদা সাহেব। একটু পরেই তিনি উঠবেন, মাথায় এবার একটা কাপড়ের টুপি পরবেন, তারপর একখানা শতরঞ্চি আর বদনাটা নিয়ে উঠবেন, চলে যাবেন নদীর ধারে। বদনায় পানি ফিরিয়ে উজু করে নেবেন, তারপর পরিষ্কার জায়গায় শতরঞ্চি বিছিয়ে আধ ঘন্টা ধরে নমাজ পড়বেন। ফকিরের দেওয়া একটা মালা আছে তাঁর, সেইতে জপতে জপতে ফিরে আসবেন আবার। শফিকুলও উঠবো করছিল। মেজকর্তার কথাগুলো তখনও তার মগজে ঘোরাফেরা করছিল। এমন সময় সোনা মিয়া মুখটি চুন করে গদিতে ঢুকে পড়ল। আসসালাম ওয়ালাইকুম বড় মিয়া। মেজদা সাহেবকে সে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। মেজদা সাহেব জিজ্ঞাসা করলেন, কি খবর সোনা মিয়া? পৃষ্ঠা 41। সোনা মিয়ার বুক দূর দূর করে উঠল। কি করে কথাটা পারবে ভেবে পেল না। বধূকলুকে শেষ পর্যন্ত ধরতে পারেনি। রামকৃষ্ণর সাহায্যে বলদটাকে অতি কষ্টে চাঙা করে সে যখন খেয়াঘাটে গেল, তখন সব ভোঁ ভোঁ। কোথায় বধূকলু আর কোথায় কে? চোখে অন্ধকার দেখল সোনা মিয়া। আগরওয়ালার খপ্পরে পড়তে ইচ্ছে হলো না তার। গাড়িটাকে অন্যের জিম্মায় রেখে নতুন ভোরে ধরবার আশায় এদিক ওদিক ঘুরঘুর করতেই মেজদা সাহেবের গোমস্তা তুফান মিয়ার সঙ্গে দেখা হলো। লালি পাট আছে শুনে সে সোনা মিয়াকে গদিতে আসতে পরামর্শ দিল। তাই সে এসেছে। টাকার তার বড় দরকার, আবার ছায়াতটাও আজ বড় খারাপ। কি আছে নসিবে কে জানে। সাহস সঞ্চয় করে সোনা মিয়া বলল যে মন পাচ্ছে কুষ্টা ছিল। মেজদা সাহেব কথা শেষ করতে না দিয়ে ছোভান আল্লাহ বলে উঠে পড়লেন। বললেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে মিয়া, কুষ্টা এই সালে যাতে কিনতে পারি, যাই তার জন্য খুদা তাল্লার কাছে আর্জি পেশ করে আসিগে। যা দিনকাল পড়েছে, উপরওয়ালার মেহেরবানি না পালি কিনাকাটা সব খতম করে দিতে হবে না। শেষ ভরসাও হাতছাড়া হয় দেখে সোনা মিয়া কি করবে বুঝে উঠতে পারল না। মেজদা সাহেব নিচে নেমে আসতেই হুড়মুড় করে তার পায়ে গড়িয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। বলল, বড় মিয়া, আপনি মেহেরবানি না করলে জানে মারা যায় যে। আরে পা ছাড়ো বেকুব। মেজদা সাহেব অস্থির হয়ে উঠলেন। বললেন, গুনাহ হবে আমার। মুসলমান আল্লাহ রসুলের বান্দা, কারো পায়ে হাত দিলি দোজখে যেতে হয়। কোথাকার পাগল। সোনা মিয়া পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার ছোট ছোট চোখের দুকোণ বেয়ে মোটা মোটা জলের ধারা বুকের হাড় তোলা খাঁচার উপর পড়ে এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যেতে লাগলো। বলল, গোস্তাকে মাফ করবেন বড় মিয়া, আজ আমার মাথার ঠিক নাই। ঘরে বিবি মরো, ছাওয়াল নষ্ট হয়ে গিয়ে নাকি প্যাট পচে উঠেছে। ঝিনেদার বড় ডাক্তার না দেখালেই বাঁচবে না, সরকারি ডাক্তারই দেখাতেই হবে। তা সে 60-70 টাকার ধাক্কা। কিছু কুষ্টা ধুয়ে আনিছিলাম,
দোহাই খোদার, কুষ্টা কটা নিয়ে নেন, ভালো লালি কুষ্টা আছে, নিজের চোখেই রং দেখে নেন। মেজদার সাহেব বললেন, বড় বিপদেই ফেললে মিয়া, বিক্রি নেই, শুধু কিনেই যাচ্ছি, তা খোদার যা ইচ্ছে। বলি আজকের দর জানো তো, 3.5 টাকা। সোনা মিয়া আটকে উঠল, কন কি বড় মিয়া, জানে মরবো তালি, এ যে লালি কুষ্টা, রেশমের মতো মোলায়েম, লম্বায় মাথা ছাড়ায় যায়, এর দাম 3.5 টাকা মাত্র। মেজদার সাহেব এবার একটু উগ্র হলেন, তুমি বড় ঘুবো মিয়া, তোমারে চিনি নে, আজ কারে পড়িছ, তাই মেজদার কথা মনে পড়িছে। ভাবিত চোখের জলে পথ পিছল করে সরসরায়ে চলে যাবা। সুখের দিন আগরওয়ালা বাপ সাজে, কই সে বাপ এখন দেখে না কেন? আগরওয়ালার কাছে গিয়ে তো কই ট্যাঁফও করো না, যত তরকানি আমার কাছে, নরম মাটিতে বিড়েল হাগে। বললেন, দেখ কমিয়া, বাহাসের সময় নাই, নমাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, দিতে হয় দাও, টাকা নিয়ে বিবির ইলাজ করোকে, আর না হয় রাস্তা দেখো। উপায় কি? মেপে দিল সোনা মিয়া, টাকা গুনে লুঙ্গির খুঁটে বাঁধতে বাঁধতে ভাবলো, এই প্রথমবার ভাবলো এই পাটের দর আগরওয়ালা সত্যিকে এত কম দিত। সফিকুলও বসে বসে ভাবছিল। একটু আগে মেজবাবু এই ঘরে বসে বলে গেলেন, পাটের চাপে এদেশের চাষির নাভিশ্বাস উঠেছে। মেজবাবু যা বলে গেলেন তা সোনা মিয়া সফিকুলের চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। সে ভাবছিল, সোনা মিয়া আর মেজদা সাহেব দুজনেই কি মুসলমান? একই মুসলমান? এমন কথা আগে আর ভাবেনি, এমন করে ভাবেনি সফিকুল। পৃষ্ঠা 42, দ্বাদশ অধ্যায়। রামকৃষ্ণ মেছোহাটায় গিয়ে ছোলেমানকে খুঁজে বের করলো। দেখলো ছোলেমান, ছিরিপদ, কৈবত্য আর বুনোপাড়ার বিধু সর্দার একত্র বসেছে। বুঝলো তিনজনে আর জোট বেঁধে মাছ ধরতে গিয়েছিল। রামকৃষ্ণ খালু এগিয়ে দিতেই ছোলেমান হাত বাড়িয়ে সেটা নিল, রেখে দিল তার পাশে। রামকৃষ্ণ বলল, মাঝি বাবুর খালুই, কি মাছ ধরলি আজ? ছোলেমান বলল, ওই 2 কল্লার পাল্লায় পড়ে আজ জান বেরোয় গেছে চাচা। সারাদিন জাল বয়ে পালাম গিয়ে তোমার শোল আর সরপুটি। শোলগুলো বাড়িতে নিয়ে তা ছালুন রাঁধে খাতি হবে। হাট ভর্তি শোল, কিনবে কেডা? সরপুটিগুলোই যা ভরসা, বড়ই আছে। 4 আনা 5 আনা 20 যদি বেচতে পারি তাহলে 2-2.5 টাকা হতে পারে। রামকৃষ্ণ বলল, গেছিলি কোন পালি? ছোলেমান টিটকিরি কাটলো, ওই যে ছিরিপদ, উনি আসে খবর দিলেন 18 খাদার বিলি রুই মাছ, কাতল মাছ ওনার হাতে ধরা পড়ার জন্য ছটফট ছটফট করতেছে। ছিরিপদ বলল, দেখ ছোলেমান, তুই তখনের আমার কুষ্টি কাটতে বসেছিস, এবারে ছাড়ান দে। আচ্ছা কদিন রামকৃষ্ণ দাদা, জলের মনে কি আছে কেউ কতি পারে? সবাই কয় 18 খাদার বিলি বড় মাছ আছে। ভাবলাম দেখে আসি, তাই 3 জনে গাছ ছাল নিয়ে গেছিলাম। সত্যি দিনটা একেবারে মাঠে মারা গেছে। বোকার মতো হাসতে লাগলো ছিরিপদ, গা জ্বলে গেল ছোলেমানের। বলল, কষ্ণে কষ্ণে, বড় মুখ করে আরো কথা কষ্ণে ছিরিপদ, শুনলি লোকে তোর জন্মে সন্দেহ করবে। পানি দেখে মাছের তল্লাশ নিতে পারিস নে, সে কথা আবার জানান দিতেছিস? তুই ঠিক ঠিক কৈবর্তের ছাওয়াল তো? এইবার ছিরিপদ বেশ রেগে গেল, বলল, দেখ ফের যদি একটা কথা কস, এই কোচের এক ঘায়ে তোর মুখের দফা রফা করে দিবানে। বিধু সর্দার বলল, লাও ভাই, লাল সুতোর বিড়িটো খাও, খেয়ে মেজাজটো ঠান্ডা করো। লাও রামকৃষ্ণ ভাই, তুমিও একটা ধরাও। ঝগড়া রাগ করলে ছোল পুঁটি তো রুই কাতলা হয়ে উঠবে নাই। বিড়ি ধরিয়ে রামকৃষ্ণ বলল, সরপুটি 1 খালুই রাখিস ছোলেমান, মাঝে বাবুরে শুধ হয়ে আমি এক্ষুনি আসতেছি। কেড়েগুলো হাতে নিয়ে রামকৃষ্ণ ভিড় ঠেলে ঠেলে মেজকর্তার সন্ধানে বিশ্বেষদের দোকানের দিকে চলতে লাগলো। হাটের মধ্যে কেন, এই অঞ্চলের মধ্যে বিশ্বেষদের দোকান সব থেকে বড়। বছর 30 আগে অনুকূল বিশ্বাস এই দোকানের পত্তন করেন। তার ছেলে মকর বিশ্বাস কূপের রক্ত ঢেলে দোকানটাকে এমনিভাবে বাড়িয়ে তোলেন। মকর বিশ্বাসের বয়স হয়েছে, লোহা জাঙার তাঁতি সমাজের তিনি এখন মাতব্বর ব্যক্তি। হাটবারে ভিড় বেশি হয়, ছেলে গোপাল বিশ্বাস যথেষ্ট লায়েক, সেই এখন দোকানের কাজকর্ম দেখে। তবু হাটবারের ভিড় ঠেকাতে এখনো বুড়ো এসে দোকানে বসেন। পৃষ্ঠা 43। লোকে বলে মকর বিশ্বাসের টাকার সীমা নেই। বুড়ো হাড় কেপ্পন, হাত দিয়ে জল গলে না।
কিন্তু বিশেষরা যে কোথায় টাকা রাখে সে সন্ধান কেউ জানে না। বার কয়েক বাড়িতে ডাকাত করেছে, একটা তামার পয়সাও কোনোবার কেউ পায়নি। হাটের দোকান দুবার লুট হয়েছে, মাল ছাড়া নগদ টাকা মেজে খুঁড়েও পাওয়া যায়নি। বিশেষদের দোকানের তিনটে ভাগ, এক পাশে কাপড় জামার দোকান, মাঝখানে মণিহারি সাইকেল, তেল, আর অন্য পাশে মুদিখানা। গোপাল বিশ্বাস যুবক, বয়স 30-32, কিন্তু হাবে ভাবে প্রৌঢ়। কালো মোটা চেহারা, পরনে ফিনফিনে রেলির 56 ইঞ্চি ধুতি, তবুও তা পরার গুণে হাঁটুর ওপর উঠেছে। গায়ে মলমলের পাঞ্জাবি, বোতামের ঘর বাঁ কাঁধের দিকে, সোনার চেন বোতাম, হাতের 8 আঙুলে আংটি, গলায় সরু চেন হার, পরিপাটি পাতা কাটা সিঁথি। খুব পান খায় গোপাল। দোকানের মাঝখানে উঁচু বেদি। আগে এখানে মকর বিশ্বাস 8 হাতি মোটা ধুতি আর ফতুয়া পরে একা একা বসতেন। এখন গোপাল সেখানে নবরত্ন সভা বসিয়েছে। যাতে তাঁতি হলেও সে এখন এই তল্লাটে হিন্দু সমাজের মাথা। সরকার মশাই, শ্যান কবিরাজ, বুধো ভুয়ে, ইস্তক হৃদয় ঠাকুরও গোপালের সভায় নিয়মিত সভাসদ। গোপাল আগরওয়ালকে গ্রাহ্য করে না, শিকড় নেই তার। টাকা রোজগার করতে এসেছে, রোজগার করছে কারবার ফেঁদে। ওর কথার দাম কি? কে মানে ওকে? এখানে ওর কোনো সমাজ নেই। মোদ্দা সাহেবের গদির দিকে গোপাল আর চোখে মাঝে মাঝে চায়। ওই লোকটা এখানকার আরেক সমাজের মাথা। ধনে দৌলতে শুধু নয়, মানে মর্যাদায়ও লোকটা দিন দিন বাড়ছে। সরকারের ঘরে মিথ্যা সাহেবের খাতির খুব। ওই জায়গাটায় গোপাল হার মেনেছে। নইলে ওর তুল্য কে? এ হাটের ইজারা ওর, খেয়াঘাটের ইজারা ওর, কেরোসিন তেলের সোল এজেন্সি ওর। সমাজের বামুন কায় তোর মুখের দিকে চেয়ে থাকে, ইচ্ছে করলে আঙুলের ইশারায় ওট বোস করাতে পারে তাদের। কিন্তু সে ইচ্ছেই করে না গোপালের, কখনো করবেই না। ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, এ বিধির বিধান। গোপাল সেটা মানে, জানে সে বৈশ্য। হৃদয় ঠাকুর বিধান দিয়েছেন, বৈশ্যের জল, বিশেষ করে লক্ষ্মীর যে বরপুত্র, তার হাতের জল সমাজে জল। বাপের উপরে এইখানেই টেক্কা মেরেছে গোপাল, তার পরিবারকে সমাজে উঠিয়েছে। তার ছেলের অন্নপ্রাশনে ব্রাহ্মণ এসে তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেছেন। কায়স্থ বৈদ্য পাত পেরে খেয়ে গিয়েছেন, আর তার জন্য গোপালকে বিদ্রোহ করতে হয়নি, ঘটা করে শুদ্ধি আন্দোলন করতে হয়নি, ভিক্ষুকের মতো কারো কৃপা প্রার্থীও হতে হয়নি। শুধু সে একবার মনের ইচ্ছা সবিনয়ে প্রকাশ করেছিল মাত্র। শাস্ত্র মতেই সমাজ আপনার থেকেই তাকে কোলে তুলে নিয়েছে। এখন সত্য বলতে কি, গোপালই এখানকার সমাজের মাথা। হাটের ইজারা, খেয়াঘাটের ইজারা, কেরাসিন করগেট টিন আর সিমেন্টের সোল এজেন্সি যেমন তার, গোপাল জানে এই সমাজও তেমন তারই। প্রায় এখন একটিমাত্র বাসনা, সরকারের সঙ্গে একটু দহরম মহরম করে, কিন্তু সেখানে যে ওই মেদ্দাটা আগে থেকেই পাত বিছিয়ে বসে আছে। লোকে যে বলে নারীরা বড্ড সরকারের পা চাটা হয়, তা সে কথাটা নিতান্ত মিথ্যে নয়। মেদ্দা বেটা আবার তা সবার ঘাড়ে পা দিয়ে চলে। মেজকর্তা দোকানে ঢুকেই দেখেন গোপালের মজলিস বেশ জমেছে। বুধো ভুয়ে হাত পা নেড়ে কি যেন বলছিল। মেজকর্তাকে দেখেই কলকল করে উঠল, আসেন আসেন মাঝে খুড়ো, বসতে আজ্ঞে হোক। ও গোপাল, তোমার এখানে তো আবার চায়ের বন্দোবস্ত নেই। মানি লোকেরা আসবে কেন তোমার এখানে? তা মাঝে খুড়োর জন্য টিকি ধরাতি কও। গোপাল গম্ভীরভাবে হুকুম দিল, ওরে খুড়ো মশাইরে তামুক দে। বুধো ভুঁয়ে বলল, শুধু ধুঁয়ো ঠেকালি আজকাল আর চলবে না গোপাল, বুঝিছ, চার ব্যবস্থা করে ফেলো। সত্যি মেদ্দার তুলনায় আমাদের আসরটা হলো শুষ্কং কাষ্ঠম। কি কন শ্যান মশাই? পৃষ্ঠা 44। মেজকর্তা হাসতে হাসতে খোঁচাটা হজম করলেন, বললেন, সর্বনাশ বুধো, তুমিও কই শেষে চাচার চর হয়ে উঠলে? সবাইকেই ওই দলে ভেড়াবে নাকি শেষ পর্যন্ত? বুধো ভেবা চাকা খেয়ে গেল, বলল, কেন খুড়ো মশাই, ও কথা কলেন কেন? মেজকর্তা বললেন, এক চা দুবার চাইলেই তো চাচা হয়ে গেল হে। সভা শুদ্ধ সবাই হো হো করে হেসে উঠল। বুধো ভুয়ের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল, বোকার মতো হাসতে লাগলো সে। সরকার মশাই বললেন, মাঝেবাবুর বোরের চালেই আমাদের বুধবাবু মাত। মেজকর্তা বললেন, গোপাল মন দুয়েক চাল পাঠিয়ে দিও তো। সরকার মশাই বললেন, কন কি মাঝেবাবু, দেওয়ান বাড়ির এই অবস্থা হয়েছে নাকি আজকাল?
এখনই চাল কিনে খাতি হচ্ছে। মেজকর্তা বললেন, তালপুকুর হয়ে উঠেছে দেওয়ান বাড়ি, ঘটিও ডুবছে না। গোপাল, আরেক টিন কেরোসিন তেল পাঠিয়ে দিও। গোপাল বলল, খুড়োমশাই, কেরোসিনের টিন পরশু পালি কি খুব অসুবিধা হবে? সাদা তেল আর নেই। উঠির সাহেবের ওখানে 4 রাত্রির যাত্রা হবে। সকালে লোক পাঠায় 12 টিন তেল নিয়ে গেছে। সবাই অমনি কোথাকার দল করে একসঙ্গে চেঁচিয়ে উঠল। গোপাল বলল, কলো তো শ্রীচরণ ভান্ডারীর দল। তামাক দিয়ে গেল। মেজকর্তা দুধ টান দিতে না দিতেই রামকৃষ্ণ এসে হাজির। বলল, মাচিবাবু, দুধ কিনেছি। ছোলেমান ভালো সরপুটি আনেছে, খালুই রাখে আইছি, নেবেন নাকি? মেজকর্তা বললেন, 1 খালুই নাওকে যাও, আমি আসছি। রামকৃষ্ণ বেরিয়ে যেতেই দোকানের এক কর্মচারী এসে জানালো, কর্তাবাবু মেজকর্তাকে ডেকেছেন। যেখানে কাপড় বিক্রি হয় মকর বিশ্বাস এখন সেখানে বসেন। মেজকর্তা আসতেই তাকে একেবারে পাশে নিয়ে বসালেন। এখনো তার পরনে সেই চিরকেলে সাজ, সেই 8 হাতির ধুতি আর ফতুয়া। মকর বিশ্বাস বললেন, এই যে মহি, ওহির খবর কি? আজকাল আর বেরোয় টেরোয় না নাকি? অনেকদিন দেখিনি। মেজকর্তা বললেন, ম্যালেরিয়া ধরে বড়দাকে খুব কাবু করে দিয়েছে, পারতপক্ষে বেরোন না। মকর বিশ্বাস জিজ্ঞাসা করলেন, শীতল কনে এখন? ওর বউ নাকি সুস্থ হয়েছে একটু, সেই রকম যান শুনলাম। মেজকর্তা বললেন, শীতল এখন কালীগঞ্জ থানায় আছে। লিখেছে তো শিগগির মাগরোয় বদলি হবে, তখন একবার বাড়ি আসবে। তা ওর কথা? মেজকর্তা থামলেন একটু, তারপর বললেন, ছোট বৌমার ব্যাপারটা বড় আশ্চর্য। 10 বছর ধরে কত রকম চিকিৎসাই তো হলো, কিন্তু কিছুতেই ভালো হলেন না। বুড়ির ছেলে হবার সময় কি যে হলো, একেবারে ভালো হয়ে গেলেন। মকর বিশ্বাস বললেন, সব তারই ইচ্ছে, কিসির থেকে যে কি হয় বুঝা ভার। তা তোমার নাতি যাবে কবে? যাবো ভাবি নাতিরি দেখতি, তা সময় আর করে উঠতে পারি না। জামাই কি আয়েছেন? মেজকর্তা বললেন, চিঠি এসেছে জামাইয়ের, আর কি, এসে পড়লেন বলে। পৃষ্ঠা 45। মকর বিশ্বাস বললেন, তোমার আর ছুটি কদিন আছে? মেজকর্তা বললেন, ছুটি তো ফুরিয়েছে অনেক দিন, কাজে যাবার আর ইচ্ছে নেই, ভালোও লাগে না এই বয়সে বিদেশে একা একা পড়ে থাকতে। ভাবছি এবার গিয়ে ইস্তফা দেব। মকর বিশ্বাস বললেন, তবে তো বড় সময় তোমারে ডাকিছি, সবই দেখতেছি ভগবানের ইচ্ছে। দেখ মহি, অনেকদিন ধরে একটা কথা ভাবতেছি, আমাদের ধারে কাছে কোনো স্কুল নেই, হয় মাগরো আর না হয় গাং পেরোয় সেই হরিশঙ্করপুর। স্কুলের অভাবে এদিককার ছেলেপেলেরা মুখ্য হয়ে থাকতেছে। আমার ইচ্ছা একটা স্কুল হোক, টাকা 2-5 হাজার লাগে, আমি দিবানি। আমার ভাবনা ম্যাও ধরে কিডা। এখন তোমার কথা শুনে মনে হচ্ছে ভগবান হয়তো কাজটা করালেও করাতে পারেন। তুমি তো চাকরি ছাড়বাই ঠিক করেছ, এখন ভাবে দেখো ব্যাগারটা খাটবা কিনা। মকর বিশ্বাস চুপ করলেন। মেজকর্তা অপ্রত্যাশিত এই প্রস্তাবের জবাব চট করে দিতে পারলেন না। এই গ্রামে স্কুল করা এ যে তার বহুদিনের স্বপ্ন, কিন্তু মকর বিশ্বাস এতদিন চুপ করেছিল কেন? এখন তার যৌবন বয়ে গিয়েছে, ভাঁটা পড়েছে উৎসাহ উদ্যমে, দেহযন্ত্রের নাট বল্টু আলগা হয়ে পড়েছে। এই শিথিল শরীর নিয়ে পারবেন কি এত বড় একটা দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে? মকর বিশ্বাস বললেন, এদিককার কেউ যদি এ কাজ পারে তবে একমাত্র তুমিই পারবা। তুমি একটু ভাবে দেখো, যাওয়ার আগে জবাব দিও। মেজকর্তা কি একটা জবাব দিতে যাচ্ছিলেন, এমন সময় হাটের মধ্যে তুমুল গন্ডগোল বেঁধে গেল। ছোলেমানকে দিয়েই হাঙ্গামাটা পাকল। হাটের গোমস্তা নিরাপদ হৃদয় ঠাকুরের দূর সম্পর্কের আত্মীয়, যেমন মাতাল তেমনি লোভী। ওর তোলার বিরুদ্ধে হাটশুদ্ধ ব্যাপারীর মনে নালিশ জমে আছে। 2টো পেয়াদা দিয়ে নিয়ে হাটময় ঘুরে বেড়ায়, আর যার যা ভালো জিনিস খপ খপ করে তুলে নিয়ে থামায় ফেলে। ছোলেমানের ডালায় বড় বড় সরপুটি দেখে লোভ সামলাতে পারেনি নিরাপদ। খপ খপ করে 4টে মাছ তুলে নিতেই ছোলেমান, আরে ঠাউর করো কি বলে তার হাত থেকে মাছ কেটে নিয়েছে। বলল, মাছ দেখলেই বুঝি খাবল দিতে ইচ্ছে করে? মারে দিলি বড় ভাগটা না? নিরাপদ নেশায় টলছিল, তার মাথায় রক্ত চড়ে গেল। চেঁচিয়ে বলে উঠল, শালা নিকিরি, তোর এত বড় আসপদ্দা, আমার হাটে বসে তুই আমার গায়ে হাত তুলিস?
বামুন হয়ে চাঁদ পাড়তি চাস, বেচাচ্ছি তোর মাছ। নিরাপদ এক টানে ডালার মাছ মাটিতে ফেলে দিল, আরেক টানে চুবড়ির মাছ দিল ছড়িয়ে। তারপর বড় বড় সরপুটিগুলোকে দু পায়ে মারাতে লাগলো আর বলতে লাগলো, ব্যাচ শালা, মাছ ব্যাচ, ব্যাচ হারামজাদা, মাছ ব্যাচ। আকস্মিক এই ব্যাপারে ছোলেমান থ হয়ে গেল, কিন্তু বুঝতে পারছিল না সে। তার চোখের সামনে চকচকে মাছগুলো শিলাবৃষ্টির মতো ছড়িয়ে পড়ল। এই দেখো করে কি, লাথি মেরে মেরে মাছগুলোরে করে কি ঠাউর। একটু আগেই মাছগুলো তার ডালায় ছিল, রূপোর মতো চকচক করছিল সরপুটিগুলো। পরন্ত রোদ্দুরে কি সুন্দর জেল্লা বেরুচ্ছিল ওগুলোর গা দিয়ে। ছোলেমান দেখলো মাছগুলো হঠাৎ তার ডালা থেকে যেন উড়ে গিয়ে প্যাঁচ পেঁচে কাদায় পড়ল। যাহ, ডালির মাছগুলোও গেল। ওই যে ঠাউর কি নিষ্ঠুর আক্রোশে পা দিয়ে থেঁতলে দিচ্ছে। আহা, অমন রূপোর শরীর কাদা লেগে কালো হয়ে উঠল। এই দেখ, প্যাট প্যাট করে কেমন পিত্তি গলে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল মাছগুলো তার আজকের পেটের ভাত জোগাবার একমাত্র সামগ্রী, আর তার ওই দশা। বিস্ময়ের ভাবটা কেটে যেতে লাগলো ছোলেমানের। পৃষ্ঠা 46। তার মাছের ওই দশা, ওই মাতাল বদমাইশ তারই চোখের ওপর তার সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের ফলকে লাথিতে লাথিতে ওইভাবে বরবাদ করে দিচ্ছে। খাবে কিসে? কিসের ভাগ দেবে ছিরিপদকে, বিধুর সর্দারকে? হঠাৎ যেন ছোলেমানের ভাবনা চিন্তা বন্ধ হয়ে গেল। তার মাথাটা খালি, একেবারে খালি হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর প্রচন্ড ক্রোধের আগুন ছোলেমানের মগজে দাউ দাউ করে জ্বলে উঠল। চৈত্র মাসে খড়ের ঘরে যেন খপ করে আগুন লেগে গেল। দমকে দমকে বেড়ে উঠল সে আগুন, ছড়িয়ে পড়ল তার শিরা উপশিরায়। খুন চেপে গেল তার, চোখ দিয়ে আগুনের হলকা বেরুতে লাগলো। বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল ছোলেমান, শালার বামুন, তোর গুষ্টির জাত মারি। বাঘের মতো লাফিয়ে পড়ল নিরাপদের ঘাড়ে, ঠাস করে মারল এক চড়। ছোলেমানের এক চড়ে বাবা গো বলে নিরাপদ উল্টে পড়ল। ছোলেমান তার বুকে হাঁটু দিয়ে গলা টিপে ধরল। পেয়াদা দুটো প্রথমে হকচকিয়ে গিয়েছিল, সামলে নিয়ে তারাও ঝাঁপিয়ে পড়ল ছোলেমানের ওপর। লাথি, কিল, চড় সমানে মারতে মারতে নিরাপদকে অতি কষ্টে ছোলেমানের কবল থেকে রক্ষা করল। লোকজনের ভিড় বাড়ল, মজা দেখতে অনেকে এগিয়ে এলো। সাবধানীরা 10 হাত দূরে পালালো। লোকের পায়ের চাপে ছোলেমানের মাছের ডালা, চুবড়ি, মেজকর্তার খালুই একসঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। এদিক ওদিক ছড়ালো মাছ, কিছু পায়ে পায়ে থেঁতলে গেল, কিছু গেল লোকের হাতে হাতে। একটু দূরে একটা পাগল গাছের ডালে সরসর করে উঠে গিয়ে নাচতে নাচতে বগল বাজাতে লাগলো। লাগভেল কি লাগ, ঘুরে ফিরে লাগ। কার আজ্ঞে বাবা? নারদের আজ্ঞে। এক সময় পা ফুসকে পড়ে গেল পাগল, তখন সেদিকে শোরগোল উঠল। কিছু লোক দৌড়লো সেদিকে, কিছু লোক ভাগলো। রামকৃষ্ণ 2 হাতের জোরে ভিড় ঠেলতে ঠেলতে যখন মেছুহাটায় এলো, তখন ছোলেমানের অবস্থা বেশ খারাপ। মারের চোটে তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। দুটো যমদূতের মতো পেয়াদা তাকে চ্যাংদোলা করে নিয়ে চলেছে বিশ্বাসদের দোকানে। নিরাপদর গাল ফুলে গেছে, নেশাও ছুটেছে। সে ভেউ ভেউ করে কাঁদছে, আর পেয়াদা দুজনের আগে আগে যাচ্ছে। ছোলেমান পাথরের মূর্তির মতো চুপ করে আছে, তার চোখ দিয়ে শুধু আগুন ছুটছে। বিশ্বাসদের দোকানের সামনে ভিড় আর ধরে না। পেয়াদা দুটো ছোলেমানের হাত গামছা দিয়ে পিচ মোড়া করে বেঁধে রেখেছে। নিরাপদ কাঁদতে কাঁদতে নালিশ করলো, ছোলেমান তোলা দিতে চায়নি। সে অতি ভদ্র ভাষায় বলেছে তোলা না দিলে হাটের মালিকের চলবে কি করে। তার উত্তরে ছোলেমান অশ্রাব্য ভাষায় বাপ মা তুলে গালাগাল দিয়ে তাকে বেদম মেরেছে। পেয়াদা দুটো না থাকলে আজ নিরাপদের হয়ে যেত। শোনা মাত্র বুদো ভুঁয়ে চেঁচিয়ে উঠল, কি নাড়ে হয়ে বামুনের গায়ে হাত তোলা? এতবার বেড়েছে নারেগের? দেশে আর বাস করা যাবে না দেখতেছি। গোপাল, এর ন্যায্য বিচার তোমার করতে হবে। গোপাল নিরাপদের নালিশ শুনে ঘটনার মধ্যে মেদ্দা ব্যাটার উস্কানি আবিষ্কার করে ফেলেছে। নইলে সামান্য নিকিরি তোলা দিতে অস্বীকার করে? এত সাহস পায় কোথায়? গোপাল নেমে এসে হুঙ্কার দিল, শালা, তুমি ভাবিছ বড় গাছের দড়া বাঁধিছ না? নিরাপদ, মার শালার মুখে 10 ঘা জুতো। ছোলেমান বলতে গেল বাবু, বুদো ভুঁয়ে হুঙ্কার দিয়ে উঠল, চুপ শালা। সে কথা শোনা মাত্র নিরাপদ
বীর বিক্রমে এক পাটি জুতো তুলে নিয়ে পটাপট মারতে লাগলো ছোলেমানের মুখে। একটা কথাও বলল না ছোলেমান, কোনো প্রতিবাদ করল না। পৃষ্ঠা 47। মেজকর্তা এসে মাঝপথে নিরাপদকে থামিয়ে দিলেন। তার মুখ চোখ থমথম করছে। গোপালের দিকে চেয়ে শুধু বললেন, গোপাল, ওকে ছেড়ে দিতে বলো, বিচার করে সাজা দিও। ন্যায় অন্যায়ের বিচার গরম মেজাজে করা যায় না, সময় লাগে। মেজকর্তার গলার স্বরে কি ছিল কে জানে। গোপাল তার কথা অমান্য করতে পারল না। ছোলেমানকে ছেড়ে দিতে হুকুম দিল। ছোলেমান ছাড়া পেয়ে থরথর করে কেঁপে উঠল। মেজকর্তা বললেন, যা, বাড়ি যা। ছোলেমান মেজকর্তার দিকে ফ্যাল ফ্যাল করে চাইল। তার চোখ দুটো টলটল করে উঠল। কি একটা বলতে গিয়ে বলল না। নিদারুণ অপমানে, লজ্জায় মুখ নিচু করে তপ্ত গনগনে মন আর জর্জরিত দেহ টানতে টানতে ভাঙা হাটের ভিড়ে মিশে গেল। পৃষ্ঠা 47, ত্রয়োদশ অধ্যায়। দুই ভাই মুখোমুখি বসেছিলেন অনেকক্ষণ। কথা ফুরিয়ে গিয়েছে, এখন বিশ্রাম। দুপুর গড়ানো রোদ এখন আলস্য ঢালছে। মেয়েদেরও হেঁসেলের পাট চুকে গেছে। ঘরে ঘরে তারা মাদুর বিছিয়ে শুয়ে পড়েছে। দুই ভাই শুধু বসে আছেন মুখোমুখি। বড় কর্তা স্বভাবতই কৃশ। সম্প্রতি ম্যালেরিয়া তাকে আরো কাবু করেছে। তারও মাথায় টাক, তবে সে শুধু চাঁদিটুকুতে। তারপরেই বেশ চুল আছে। যাত্রা দলের রাজমন্ত্রীরা যে ধরনের পরচুলো মাথায় পড়ে, অনেকটা সেই ধরনের। কানেও উঁকি মারা চুল এবং বুকে লোমের বাহার, সবেতেই পাক ধরেছে। বড় কর্তা চুপচাপ বসে বুকের খাঁচায় পুরনো ঘি ডলতে লাগলেন। শ্লেষ্মা কুপিত হওয়ায় কদিন ধরে বড় কষ্ট পাচ্ছেন। রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটছে। কিন্তু সেই কারণে বেশি ভাবছেন না বড় কর্তা। শরীর থাকলেই আদি ব্যাধি থাকবে। শরীর ব্যাধির মন্দির। যত বয়স বাড়বে ততই পারু হবেন রোগে। হতেই হবে, এ তো জানা কথা। না, সেজন্য ভাবছেন না বড় কর্তা। তিনি ভাবছেন হাজরাহাটের 7 বিঘে জমির কথা। বড় ভালো আমন জমি। রাখতে পারলে বছরে অন্তত 40-50 মণ চাল ঘরে উঠত। কিন্তু ও জমি রাখা যাবে না। এই বয়সে, এই শরীরে 6-7 মাইল ঠেঙিয়ে ওই জমিতে চাষের তদারক করা আর পোষায় না। না, আর নিজে না দেখলে কি চাষ ওঠে? 3-4 বছর ধরে কাহিল হয়ে পড়েছেন বড় কর্তা। তেমন চলাফেরা করার তেজ ফুরিয়ে এসেছে তার। তাই যে মুহূর্তে ঢিল দিয়েছেন তিনি, সেই মুহূর্ত থেকে চারিদিকে ছড়ানো জমি জমা বাপের বেয়াড়া ছেলের মতো ব্যবহার শুরু করেছে। আয়ত্তে রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আয় কমে আসছে সংসারের। বড় কর্তার ক্ষমতা যতদিন অটুট ছিল, ততদিন সংসারের চাকা গড়গড়িয়ে গড়িয়ে গিয়েছে। কাউকে কিছু ভাবতে হয়নি। ভাবনা চিন্তার ছোঁয়া ভাইয়েদের গায়ে যাতে না লাগে, প্রাণপণে সে চেষ্টা তিনি করে এসেছেন। বুড়ির বিয়েতে দেনা করতে হয়েছে। ছোট বউয়ের চিকিৎসাতেও দেনা জমেছে। দেনা করেই তো পৈতৃক দুর্গোৎসব চালিয়ে যেতে হচ্ছে। তার খবর সামান্য কিছু মহি জানে, পুরো জানেন তিনি, আর জানেন বুড়ো মকর বিশ্বাস। মহি হুট করে কলকাতায় পড়া ছেড়ে দিয়ে এলো। এমএটা আর পড়ল না। গ্রামে এসে স্কুল খুলল বিনা পয়সায়। ছোট লোকদের উন্নতি নিয়ে মেতে উঠল। জাতিভেদ উঠিয়ে দেবার জন্য কোমর বেঁধে লেগে পড়ল। বছর 2 গ্রামে ছিল। কি বক্তৃতাটাই না করেছে। শুধু বক্তৃতা দিয়ে বেড়ালে হয়তো অতটা হইচই উঠত না। যাও তখন বলেছে তা কাজেও করেছে। গ্রামে গ্রামে ঘুরে চাঁড়াল, মুচি, ডোমের হাতের জল খেয়েছে। মুসলমানের রাধা খাদ্য খেয়েছে। বাবা বেঁকে দাঁড়ালেন ওর কাজে। সমাজ মারমার করে উঠল। রটে গেল মহি ব্রহ্ম হয়েছে। কলকাতায় নাকি এক ব্রহ্ম মেয়ের সঙ্গে বিয়েও ঠিক করে এসেছে। কিন্তু কোথায় কি? পৃষ্ঠা 48। ব্রহ্ম মেয়ে নয়, বাবার ঠিক করা পাত্রীকেই শেষ পর্যন্ত বিয়ে করলো মহি। তিক্ত বিরক্ত হয়ে একদিন গ্রামও ছাড়ল। বাক মায়ার কোম্পানিতে সামান্য চাকরি জুটিয়ে ডোমার রওনা দিল। কলকাতায় গেল না কেন সে এক রহস্য। সেখানে গেলে একটা ভালো চাকরি পেতে পারত। ছেলে তো সে ভালো। অবশ্য কলকাতায় গেলেও গ্রাম ছাড়তে হতো। ডোমার গিয়েও তাই করেছে মহি। বাবা মধুপুরের সাহেবকে ধরে শীতলকে দিলেন পুলিশে ঢুকিয়ে, আর সংসারের বড় ভারী জোয়ালটা দিলেন তার কাঁধে চাপিয়ে। সেই জোয়ালই তিনি এতদিন টেনে এসেছেন সাধ্যমতো।
টেনেছেন মুখ বুজে, এখন বড় ঠেকে পড়েছেন। শুধু শরীরের দিক থেকে নয়, মনের দিক থেকেও ঠেকে পড়েছেন বড় কর্তা। এখন কেবল মনে হয় হিসেব বুঝি ভুল হয়ে গিয়েছে। জমির উপর জোর না দিয়ে ব্যবসা ট্যাবসায় মন দিলেই ভালো হতো হয়তো। মকর আর তিনি তো একই বয়সী, একই সঙ্গে জীবন আরম্ভ করেছেন। অথচ দেখো, শেষ বয়সে মকর কি জমালো আর তিনি কি জমাতে পারলেন। যে ভাবনাটা তার এখন হচ্ছে সেটা জীবনের শুরুতেই কেন ভাবেননি। এখন বড় আফসোস হয় তার। জমিদারি করবার স্বাদ কখনো মনে জাগেনি তার। তবু যে জমির পেছনে ছুটেছেন সারা জীবন, সে শুধু নিশ্চিন্তে অনায়াসে দুধে ভাতে থাকবার লোভে। ক্ষেতের ধানের ভাত খাবো, বাড়ির পুকুরের মাছ খাবো, নিজের গোয়ালে গরু থাকবে, সেই গরুর দুধ খাবো, আর বাড়িতে শতরঞ্চি বিছিয়ে দাবা পাশা খেলবো। কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাব না, এই ছিল আশাটা। সে আশা যে মরীচিকা, সে আশা কুহক স্বপ্ন, তা তো জানা ছিল না আগে। যখন জানা গেল, তখন বেড়া জালে ভয়ানক জড়িয়ে পড়েছেন বড় কর্তা। জাল কেটে বেরিয়ে আসবার আর উপায় নেই। ধীরে ধীরে অনেক কিছুই শিখলেন, বুঝলেন। ভদ্র গৃহস্থ যারা, নিজে হাতে লাঙল ফেলতে যারা পারে না, পারবেও না, তারা যদি গৃহস্থালী রাখতে চায়, তবে তাদের দয়া, ধর্ম, ভদ্রতা বিসর্জন দিতে হবে। কিষানকে এমন ভাবে দাবিয়ে রাখতে হবে যাতে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে। চোখে ঠুলি বাঁধা কলুর বলদের অবস্থায় চাষিকে নিয়ে যেতে না পারলে ও হারামজাদাদের কাছ থেকে আর কাজ পাওয়া যাবে না। বড় কর্তার নরম মন, তিনি কখনোই পুরো পাওনা আদায় করতে পারেননি তার প্রজা চাষিদের কাছ থেকে। তার ভদ্রতা, তার মমত্ববোধের সুযোগ নিয়ে প্রচুর ঠকিয়েছে তারা বড় কর্তাকে। শয়তান, আস্ত শয়তান সব। মহিটা পাগল, এইসব স্বার্থ সর্বস্ব কুটির লোকগুলোর হিত করবার আশায় সময় নষ্ট করেছে। মহির ধারণা চাষা বেটারা খুব সরল, এক একটা ধোয়া তুলসীর পাতা। এখনকার বড় কর্তা যেন সে আগের আমলে নাবালক বড় কর্তাকে সেরেস্তার কাজ বুঝাতে বসলেন। তোমার নিজের যদি কিষান থাকে, তবে তাকে এমন ভাবে রাখো যাতে সে পুরো পেট খেতে না পারে। তার পেটে খিদের আগুন জ্বলতে থাকলে সে আরেকবার খাবার আশায় তোমার কাজটি হাসিল করে দেবে। পেট ভরে খেতে দিয়েছ কি মরেছ, সে তখন একটু গড়াতে চাইবে, বসে বসে তামুক পোড়াবে, দু চারটে খোশ গল্প করে সময় নষ্ট করবে। যদি ভাগ চাষে জমি করো, তবে দেখো চাষির ঘরে যেন ছিটে ফোটাও বাড়তি খাবার না থাকে। দিনের দায়ে সে যেন আষ্টে পৃষ্ঠে তোমার কাছে বাঁধা থাকে। তবে চাষির জাত শায়েস্তা হবে, তবে তোমার গোলা ভরবে। বুধো ভূঁইকে দেখো, সরকার মশাইদের ক্রিয়াকর্ম লক্ষ্য করো। তোমার চেয়ে অনেক কম জমি বুধো ভূঁয়ের, অনেক খারাপ জমি সরকার মশাইয়ের, কিন্তু তারা চাষিদের চিনেছে, ঠিক চিনেছে। ভদ্রতা ছাড়তে পেরেছে বলেই ধান খন্দ তাদের গোলা থেকে উপচে পড়ছে। কিন্তু বড় কর্তাকে তার গৃহস্থালী ভাসিয়ে দিতে হচ্ছে, কারণ তিনি লোকটি বড় ভদ্র। দয়া মায়াটা তিনি ছাড়তে পারেননি। খাতকরা তার কাছ থেকে টাকা ধার নেয়, তিনি সে টাকা সবসময় আদায় করতে পারেন না। পৃষ্ঠা 49। সময় বুঝেই যেন বেটাদের অবস্থা খারাপ হয়ে পড়ে, আর এমনই খারাপ হয় যে নিতান্ত পাষাণ হৃদয় না হলে টাকার কথা উচ্চারণই করা যায় না। বেশ অসময়ে না হয় টাকা দিতে না পারলি, সময়ে শোধ দে, তখন কোনো বেটার টিকিও দেখা যায় না। ভাগ চাষিরা বীজ নিয়ে যায়, সারের টাকা নিয়ে যায়, অথচ পারতপক্ষে তার জমি চষে না। বীজ সারের টাকা খেয়ে ফেলে, তারপরে এসে পায়ে ধরে। বদমাইশগুলো জানে গ্রামের মধ্যে একটা মানুষ আছে, বড় কর্তা। পা জড়িয়ে ধরতে পারলেই যার কাছ থেকে মাপ পাওয়া যায় সব অপরাধের। আর কৃতজ্ঞতার বদলে এইসব চাষি তাকে ধান দেয় না, কলাই সর্ষে দেয় না, তবে কি দেয়? দেখা হলেই সেলাম দেয়, দেবতার মতো খাতির করে। ভাগের ভাগ ফসল করায় ক্রান্তিতে শোধ দেয় তাদেরই, যারা নাদনা উঁচিয়ে বসে থাকে। দেনা পাওনায় করা ক্রান্তি কারচুপির চেষ্টা করলে যারা বুকে বাঁশ ডোলে তা আদায় করে নেয়, যাদের ওরা দুবেলা গাল না দিয়ে জল খায় না। এই আমাদের চাষি। এসব জানা সত্ত্বেও জমির কুহকে ভুললেন কেন বড় কর্তা? কেন শুধু জমির পর জমি কিনে চললেন? ভুলই,
হয়তো ভেবে থাকবেন জমির পরিমাণ বেশি থাকা ভালো, কিছু কিছু করেও ফসল যদি সব জমি থেকে আসে তাহলে ওই যে যাকে রায় কুড়িয়ে বেল বলে তাই হতে পারে। আজ বুঝেছেন সে হিসেবও ভুল হয়েছে তার, তাই কয়েক বছর ধরে জমি বেচতে শুরু করেছিলেন। দূরের দূরের জমি বেচে দিচ্ছেন, প্রথমে দিয়ে দেনা শোধ করেছেন। হাজরাহাটির এই জমি মহির টাকায় কেনা। বড় কর্তা জানেন মহি এসব ব্যাপারে তার কথার উপর কথা বলবে না, তবু যে তার মতামত জানতে চাইছেন সে জমিটা মেজকর্তার টাকায় কেনা হয়েছে বলে নয়, মেজকর্তা বাড়িতে আছেন বলে। বড় কর্তার সিদ্ধান্তের কোনো প্রতিবাদ মেজকর্তা করেননি। কথাবার্তা চুকে গিয়েছে, দুই ভাই মুখোমুখি বসে আছেন চুপ করে। বড় কর্তা বুকে পুরনো ঘি সমানে ডলে যাচ্ছেন। তার দুর্গন্ধে ঘরের দুপুর ভারী হয়ে উঠেছে। একটা জলচৌকির উপর তামার টাটে কতগুলো পুরু পুরু আকন্দ পাতা পড়ে আছে। পুরনো ঘিটুকু ডলা শেষ হলে ওগুলোর কাজ শুরু হবে। বড় কর্তা ঘর ঘর করে কেসে উঠলেন। বুকের খাঁচাটা কাশির দমকে ফুলে ফুলে উঠে আবার চুপসে গেল। বড় কর্তার অর্শের ব্যথাটায় চার লাগায় জায়গাটা দপদপ করতে লাগলো। কিরকম একটা বিরক্তি সারা শরীরে ছড়িয়ে পড়ল। ঘি ডলে ডলে হাতটাও ধরে এসেছে। মেজকর্তা আগুনের মালসাটা চুপিসারে টেনে নিলেন। একটা আকন্দের পাতা আগুনের আঁচে গরম করে বড় কর্তার হাতে দিলেন। বললেন, হয়েছে, এবার সেঁক দিতে থাকুন। বড় কর্তা হাত বাড়িয়ে গরম পাতাটা নিয়ে বুকে চেপে ধরলেন। একটা কাশির বেগ এলো, কিন্তু কাশিটা এবার চাপতে পারলেন বড় কর্তা। চাপতে পেরে খুশি হলেন। আকন্দের তাতটায় বেশ আরাম লাগছে। কারো মুখে কথা নেই, দুজনে শুধু বসে থাকলেন মুখোমুখি। জমি জমার ব্যাপারে মেজকর্তা কোনোদিনই কোনো কথা বলেননি, আজও বললেন না। ও জিনিস তার মাথায় একদম ঢোকে না। বড় কর্তা যা বললেন তিনি নিঃশব্দে মাথা নেড়ে তাতেই সায় দিয়ে গেলেন। সব না জানলেও এটা তিনি জানেন, সংসারের মাথায় একটা বিরাট দেনার বোঝা চেপে আছে। চাকরিটা ছেড়ে এলে এক থোক টাকা পাওয়া যাবে কোম্পানির কাছ থেকে। একটু বুঝে চলতে পারলে সুধাময়ের রোজগার পর্যন্ত ওই টাকায় চালানো যেতে পারবে। অবশ্য তার আরেকটা খরচ আছে, চাঁপার বিয়ে। পৃষ্ঠা 50। তার এখন দেরি আছে, বছর 3-4 তো বটেই। তার মধ্যে সুধাই দাঁড়িয়ে যেতে পারবে। ইঞ্জিনিয়ারিং পড়ছে সুধাময়, ফাইনাল দেবে এবছর। কটা দিন আর। সুধা খুব বুদ্ধিমান ছেলে, তার জন্য মেজকর্তার কোনো দুর্ভাবনা নেই। মেজকর্তার মনে দুর্ভাবনা দেখা দিয়েছে অন্য কারণে। গহর এসে আজ সকালে যে খবর দিয়েছে সেটা মোটেই সুবিধের নয়। তখন থেকে তিনি সেই কথাটাই ভাবছেন। ছোলেমানের ব্যাপারটা অনেক দূর গড়াবে, কত দূর যেতে পারে মেজকর্তা সে কথাই ভাবছিলেন। গোপালের নির্দেশে নিরাপদ 10 জনের সামনে ছিল ছোলেমানকে যখন জুতোর বাড়ি মারছিল। মেজকর্তার চোখে তখন জুতো মারার বর্বরতাটাই খুব প্রকট হয়ে ফুটে উঠেছিল। ছোলেমান কোনো অপরাধ করেছে কি করেনি সেটা তিনি জানেন না, সেটা তার কাছে বড় বলে মনে হয়নি। একটা অত্যন্ত বর্বর পদ্ধতিতে একটা মানুষকে অপমান করা হচ্ছে। 10 জনের সামনে প্রবল পক্ষ জুতো মারছে দুর্বল একজনের মুখে, এইটাই তার কাছে বড় হয়ে ফুটে উঠেছিল। তাই তিনি গোপালের কাছে আবেদন করছিলেন ছোলেমানকে নিষ্কৃতি দিতে, বলেছিলেন বিচার করে সাজা দিতে। গোপাল এক অর্থে তার দুটো অনুরোধই রক্ষা করেছে। তৎক্ষণাৎ ছোলেমানকে মুক্তি দিয়েছিল সে, এবং পরে সে ছোলেমানকে সাজাও দিয়েছে, বিচার করেই দিয়েছে। নিরাপদ অভিযোগ করেছিল ছোলেমান তোলা দিতে অস্বীকার করেছে, আর হাটের ইজারাদারের গোমস্তাকে মেরেছে। দুজন পেয়াদাই এক বাক্যে হলফ করে সাক্ষী দিয়েছে নিরাপদের কথা অক্ষরে অক্ষরে সত্যি। এবং যেহেতু দুটো অপরাধী গুরুতর, গোপাল তাই বিশেষ বিবেচনাপূর্বক ছোলেমানকে নামমাত্র সাজা দিয়েছে। ও হাটে ছোলেমান আর বসতে পারবে না। মেজকর্তা ভাবছিলেন বর্বরতার যার সংজ্ঞা, গোপালের বিচারকে তার মধ্যে ফেলা যায় কিনা। অনেক ভেবেও এটাকে বর্বর বলতে তিনি পারলেন না। একেবারে খাঁটি সভ্য জগতের বিচার করেছে গোপাল। ইংরেজের আদালতেও অনেক সময় এমন সূক্ষ্ম বিচারই ঘটে থাকে। মেজকর্তার আর কিছু বলার মুখ রাখেনি, কিন্তু এই বিচারে নিকিরিকুল ভয়ানক অসন্তুষ্ট হয়ে উঠেছে। ওরা দরবার করতে গিয়েছিল গোপালের কাছে, গোপাল ওদের হাঁকিয়ে দিয়েছে।
এখন নিকিরিরা একজোট হয়ে বলছে বিনা দোষে ছোলেবানকে মারা হয়েছে, ওর মাছ নষ্ট করা হয়েছে, ওকে অপমান করা হয়েছে, আবার ওকেই সাজা দেওয়া হলো। বেশ বিচার বটে। গহর এসেছিল এই ব্যাপারে মেজকর্তাকে মধ্যস্থ মানতে। মাঝে বাবুর উপর ওদের পাড়ার সকলেরই নাকি অগাধ বিশ্বাস। তিনি নাকি কারো পক্ষ টেনে কথা বলবেন না। সাক্ষী সাবুত রেখে তত্ত্ব তল্লাশ নিয়ে যে রায় মাঝেবাবু দেবেন, গহররা মাথা নিচু করে তা মেনে নেবে। মধ্যস্থ হতে মেজকর্তা রাজি হননি। গহর ক্ষুণ্ণ মনে চলে গিয়েছে। মেজকর্তা গহরকে বোঝাতেই পারেননি যে এক পক্ষের আস্থা থাকলে মধ্যস্থ হওয়া যায় না, মধ্যস্থতা করতে গেলে দুপক্ষের আস্থাই দরকার। গহররা যেন এমন লোককে সালিশ মানে যার কথা দু তরফেই মানবে। বলাই বাহুল্য, গহর খুশি হয়নি এ কথায়। কি ভাবলো কে জানে। এ কথা ভাবলে না তো বিরোধটা গোপালের সঙ্গে লেগেছে বলেই মেজকর্তা কৌশলে পাশ কাটিয়ে গেলেন। ভাবলো কি তাই? মনটা খচখচ করতে লাগলো তার। বুড়ো হলে মানুষ অনেক ভীতু হয়, এ কথাও তো গহর ভাবতে পারে। কিন্তু এটাই বা কি এমন সান্ত্বনার বাক্য? নিজের উপর মেজকর্তা বিরক্ত হলেন। সংকটের মুখে যে হাল ধরতে না পারে তার আবার বড় বড় কথা বলার স্বাদ কেন? নিজেকেই তিরস্কার করলেন মেজকর্তা। গহর যাবার সময় বলে গেল, ছোলেমানের অপমান তাদের সকলের অপমান বলেই তারা ধরে নিয়েছে। তিল থেকে এই ব্যাপারটা আবার তালের আকার না ধরে। পৃষ্ঠা 51। বেলা পড়তে বুধো ভুয়ে হন্তদন্ত হয়ে এসে হাজির। বলল, এই যে মাঝে খুড়ো, আপনি নাকি গহরের কয়েছেন গোপালের বিচার অন্যায় হয়েছে, ন্যায্য বিচার না হলে তোমরা ওর হাটে বসো না। বুধো ভুয়ের কথা শুনে মেজকর্তার আপাদমস্তক জ্বলে গেল। অতি কষ্টে আত্মসংবরণ করলেন, পাছে বেফাস কিছু বলে ফেলেন, তাই চুপ করে থাকলেন। বুধো ভুয়ে বলল, গোপালের গোমস্তার অপমান করাও যা, গোপালের অপমান করাও তাই, ও একই কথা। তুমি যার খাবা তার বুকি বসি দাড়ি উঠটাবা, এ তো হয় না। আর বিচার সভায় এমন অন্যায্যই বা কি হয়েছে যারে জেলে পাঠানো উচিত ছিল তারে হাটে বসতি বারণ করা হয়েছে। আমি আরো গোপালরে কলাম, গোপাল হারামজাদা খুনেটারে এত অল্পে ছাড়ে দিলে, বিটটা নাড়ে বামুনের গায়ে হাত তুলেছে, এত বড় আস্পর্ধা। এই সুযোগে বিটার বিষ দাঁত কটা ভেঙে দেওয়া যেত। তা গোপাল কল, দাদা ওগের মতো একতা আমাদের যদি থাকতো তো দেখতেন কি করতাম। মাঝে খুঁড়ো বোধহয় আমার উপর সেদিন একটু অসন্তুষ্টই হয়ে গেছে। আমি করলাম, আরে না না, ওটা তোমার ভুল। আজ আবার এই কথা শুনতেছি, বলি ব্যাপারটা কি? মেজকর্তা বিরক্তি চেপে বললে, গোপালের চোখ তোমার চেয়ে দেখি ভালোই। এখন দেখছি শুধু চোখ না, তোমার কানেরও দোষ আছে। মেজকর্তার কথার ধরনে বুধো ভুয়ের উৎসাহ খানিকটা নিভে গেল। একটু থতমত খেয়ে বলল, কেন খুড়ো মশাই, আমার কানের দোষটা দেখলেন কিসি? মেজকর্তা বললেন, আমি যে গহরকে ও কথা বলেছি তা তুমি শুনলে কার কাছ থেকে? গহর তোমাকে বলেছে? বুধো ভুয়ে এতক্ষণে জোর পেল, বলল, গহরের মুখের থেকে আমার শুনতে হবে কেন? গহর কি আমার মিতে না গুরু ঠাউর? আমি যে কথা কলাম তা বাজারের সবাই জানে। আপনি কি করতে চান? বাজার শুদ্ধ সবারই কানের দোষ হয়ে গেল? মেজকর্তা এই প্রশ্নের জবাব দিলেন না। স্বভাবত একটু বিব্রতই বোধ করলেন। আবার কি সবাই তার বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে নাকি? তার সঙ্গে সবার লড়াই শুরু হবে নাকি আবার? কিন্তু কেন? এবার তার অপরাধ কি? আর তো কারো ভালো করবার বাসনা তার নেই। তার মাথার সেই পোকা মরেছে, তার যৌবনও ফুরিয়েছে। এখন তো তিনি একটা হাঁটু ভাঙা না না, আর কারো সঙ্গে বিরোধ নয়, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নয়। এবার তিনি নিশ্চিন্তে কাটিয়ে দিতে চান কটা দিন। শেষের কটা দিন নিরুপদ্রবে এই গ্রামেই একটা পরিচিত তার অত্যন্ত গোপন গণ্ডির মধ্যেই কাটাতে চান। যতদিন তেজ ছিল তার, যৌবন ছিল, অফুরন্ত বল ছিল মনে, ততদিনে গ্রামের বিরুদ্ধে তার একটা প্রবল অভিযোগ ছিল, এককালে তীব্র বিদ্বেষও ছিল। ভেবেছিলেন আর কখনো পা দেবেন না গ্রামে, ডোমারকেই আপন করে নেবেন। কিন্তু বয়স যখন বাড়ল, স্ত্রীর মৃত্যু হলো, তখন হঠাৎ আবিষ্কার করলেন এতদিন যেখানে কাটালেন সেটা নিতান্তই বিদেশ। সেখানে তার কোনো শিকড় নেই। জন্মসূত্রে যে মাটিতে তিনি বাঁধা পড়েছেন সেই তার আপন মাটি।
একা, সম্পূর্ণ একা, বিদেশে আর থাকতে ভালো লাগে না, তাই তো ঠিক করেছেন গ্রামেই এসে বাস করবেন। এখন বুধভূয়ের কথা শুনে মেজকর্তা তাই কিছু শঙ্কিত হয়ে উঠলেন। মেজকর্তা বললেন, বাজারে কি রটেছে তা আমি জানি নে, তুমি যা বললে সেই কথাই যদি রটনা হয়ে থাকে তাহলে শোনো, আমি ওর একটা বর্ণও বলিনি। কথাটা বলেই মেজকর্তার মনে হলো তিনি কি কৈফিয়ত দিতে বসলেন নাকি? কে কি মিথ্যে কথা রটিয়ে বেড়াবে আর তার জন্য তাকে যার তার কাছে জবাবদিহি করতে হবে কেন? কি এমন চোরের দায়ে ধরা পড়েছেন তিনি? তাছাড়া কে এই বুধ? পৃষ্ঠা 52। একটা অর্বাচীন অশিক্ষিত গ্রাম্য গোয়ার, ওর আস্পর্ধাও তো কম নয়। হঠাৎ দপ করে রাগ চেপে গেল তার। ইচ্ছে হলো তক্ষুনি উঠে চলে যান বুধভূয়ের সামনে থেকে। বুধভূয়ে তৎক্ষণাৎ অন্তরঙ্গ হয়ে উঠল। মেজকর্তার জবাব শুনে একগাল হেসে ফেলল সে। বলল, খুড়োরে কি আমি চিনি নে? আমার কথাটা শুনি মাত্র গোপাল রে কয়ে দিচ্ছি, মাঝে খুড়ো এ ধরনের কথা কওয়ার লোকই না। গোপালের অপমান যে আমাদের সবারই অপমান সে কথা মাঝে খুড়ো জানেন, আমারে কয়েছেন তিনি। মেজকর্তা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, সে কথা আমি আবার কখন বললাম? বুধভূয়ে চোখ টিপে বলল, আহা, আপনি কবেন কেন? আপনার জবানিতে আমি গোপালরে কইছি। কথাটা তো মিথ্যে নয়। গোপাল এখন আমাদের সমাজের মাথা, ওর মান অপমানে আমাদের সকলেরই মান অপমান। মেজকর্তার প্রবল ইচ্ছা হচ্ছিল ঠাস করে একটা চড় বুধভূয়ের গালে কষিয়ে দেন, কিন্তু তা পারলেন না বলেই রাগের ঝাঁঝটাও বেড়ে উঠল। আরেকবার ভাবলেন ওটাকে বাড়ি থেকে বের করে দেন, তাও শেষ পর্যন্ত পারলেন না। বুধভূয়ে গ্যাঁট হয়ে বসে তার সামনে বসে রইল। তারপর স্থির করলেন ও যা বকে বকুক, চুপ করে থাকাই শ্রেয়। বুধভূয়ে বলল, অনেক খবরই রাখি। মেদ্দা উস্কোয়েছে নিকিরিকের। ওরা নাকি আর হাটে বসবে না মাছ বেচতি, না বসতি তো ভারী খেতি, কোট ধরে কদিন থাকে দেখি। গোপাল কয়েছে অন্য জায়গায় থে জালে আনবে হাটে, একটা পয়সা হাট খাজনা নেবে না কাগের থে। দেখি মিয়াদের তেলানি কতদিন থাকে। তোরা আমাকে জাতে মারার চেষ্টা করিস, এবার আমরা তোগের ভাতে মারব। সর্বনাশ, এইসব মতলব চলছে নাকি? বলে কি বুধ? মেজকর্তা বললেন, দেখো বুধ, তোমরা কি একটা হাঙ্গামা বাঁধাবে নাকি শেষ পর্যন্ত? বুধ হুমড়ি খেয়ে পড়ল মেজকর্তার মুখের কাছে। জিজ্ঞাসা করল আওয়াজ চেপে, ওরা কি সেই রকম উদ্যোগ করতেছে নাকি? মেদ্দাবিটার মনের ইচ্ছেটা কি কন দেখি মাঝিগুলো। মেজকর্তা হঠাৎ খুব শীতল হয়ে গেলেন। বললেন, দেখো বুধ, একটু হিসেব করে কথা বলতে শেখো। মেদ্দার মনের খবর তুমি আমাকে জিজ্ঞাসা করো কোন সাহসে? বুধভূয়ে বলল, আপনি আমার উপর রাগই করেন আর যাই করেন, উচিত কথা কতি বুধ ডরায় না। গোপাল কয়, মেদ্দার হাড়ির খবর এই গ্রামে শুধু এক মাঝি বাবুই জানেন, তা সে তো মিথ্যে বলার লোক না। আপনার তো আমাদের সঙ্গে কোনো ওঠা বসা নেই, যা কিছু ওই মেদ্দার সঙ্গে। তা যাকগে সে কথা, ওরা কি সত্যি হাঙ্গামায় জুগার যন্ত্র করতেছে নাকি? তা বাধাক না এবার কাজিয়া, মুগুরির গুতো কারে কয় মিয়া গেরে বুঝায়ে দিবনে। মেজকর্তা এতক্ষণে বুঝলেন জল অনেক দূর গড়িয়েছে, কিসের থেকে কোন ব্যাপারে দাঁড়িয়ে গেল। মেজকর্তার মনের রাগ পড়ে গেল তৎক্ষণাৎ। দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, দেখো বুধ, একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা কি পাগলামি শুরু করলে? ছোলেমানের বিষয়টা তার চেয়ে একটা নিরপেক্ষ সালিশের হাতে তুলে দাও না। যারা নিজের চোখে ঘটনাটা দেখেছে তাদের সবাইকে ডেকে বেশ করে খোঁজ খবর নিয়ে একটা বিচার হোক, সাজা যার প্রাপ্য সে পাক। বুধভূয়ে এবার বেজায় উত্তেজিত হয়ে উঠল। বলল, ব্যাপারটা আপনি যত তুচ্ছ মনে করতেছেন তত তুচ্ছ নয়। এর ভিতরে অনেক বড় জিনিস লুকোয়ে আছে, আপনি তা জানেন না, হয়তো বুঝবেনও না। মাঝে খুড়ো এই গ্রামে আপনার জন্ম হতে পারে, তবুও আমি কব আপনি এখানে বিদেশির মতোই নতুন। আপনি যদি আমাদের সমাজের লোক হতেন তো বুঝতেন আমাদের বুকে কি আগুন জ্বলতিছে। যারা চিরকাল পায়ের তলায় ছিল তারা যখন দল পাকায়ে চোখ রাঙাতি আসে তখন বুকে অপমানের শেল যে কেমন জোরে বাজে তা আপনি কি করে বুঝবেন? পৃষ্ঠা 53। জমির খাজনা চালি যখন চোখ পাকায়
ফসলের ন্যায্য ভাগ চালি যখন ন্যায্য অন্যায্যর বিচার করতে চায়, আমাদের মেয়েদের ধরে ধরে নিয়ে যায়, তখন বুকি যে আগুন জ্বলে ওঠে, তারা আপনি টের পাবেন কি করে? যদি পাতেন তাহলে আর ইটারে তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারতেন না। ভাবে দেখেন দিনকাল কত দূরই গড়ায়েছে। নিকিরির বেটা ছোলেবান হারামজাদার বার কত দূর বাড়েছে। সে নিরাপদর গায়ে হাত তোলে, আর আপনি ইটারে কন তুচ্ছ? আপনার কাছে তুচ্ছ হতে পারে, আপনি জাত মানেন না, আমাদের সমাজের পরোয়াও করেন না। পল্লী ওগের মোড়ল ওই ভেড়ার দলের বাছুর পরমাণিক ওই মেঘদার ওখানে বসে অম্লান বদনে চা খাতি আপনার বাধ্য। ওগের পক্ষ টানে কথা বলতেও পারতেন না। আমাদের মনে আগুনের ছ্যাঁকা অনেক আছে, ছোট ছ্যাঁকাতেও পড়ে, বড় ছ্যাঁকাতেও পড়ে, কোনোটাই তুচ্ছ নয়। বুধো ভুঁয়ে একটু গরম হয়ে উঠে পড়ল। মেজকর্তা লেখাপড়া জানেন, বুধো ভুঁয়ে তাই শ্রদ্ধা করত তাকে। সেই শ্রদ্ধার ভিত ফাটল ধরেছিল ইদানিং, আজ বেশ নড়ে উঠল। একটা কাপুরুষ ভেকধারী বুড়ো, মেঘদার চরও হতে পারে, ঘর শত্রু বিভীষণ। লেখাপড়া শেখার এই পরিণাম? দূর দূর, তার স্বর্গত পিতা যে তাকে লেখাপড়া শেখাননি, সেই কৃতজ্ঞতায় তার নিরাকার পায়ে বুধো ভক্তি ভরে প্রণাম জানালেন মনে মনে। বুধো ভুঁয়ের পেটে যে এত কথা থাকতে পারে, এমন ভাবে যে সেটা বলতে পারে, সেটা আশা করেননি মেজকর্তা। বুধো ভুঁয়ের সম্পর্কে তার ধারণা কিছু বদলালো। বুধোর অভিযোগ হয়তো অস্পষ্ট, কিন্তু ওই সব অভিযোগ যে বিদ্বেষের জন্ম দিয়েছে তার মনে তা যা অতি সুস্পষ্ট। বুধো ভুঁয়ের যা নালিশ, তাই গ্রামের প্রায় সকলের, বিশেষ করে মাতব্বরদের নালিশ। খাতকরা টাকা দিতে চায় না, চাষি তাদের পরিশ্রমে চাষ করা ফসলের ভাগ অন্যের হাতে তুলে দিয়ে ফতুর হবার সময় অসন্তোষ জানায়। কিন্তু দুর্বৃত্ত স্বভাবের লোক কখনো কখনো নারী হরণ করে, তাদের উপর অমানসিক বর্বরচিত অত্যাচার করে। এসবই সত্য। এই গ্রামের, এই মহকুমার, এই জেলার অধিকাংশ চাষি মুসলমান, তাই অধিকাংশ অপরাধে মুসলমানরাই অপরাধী। মেজকর্তা জানেন এটাও সত্যি। মেজকর্তার একটা কথা মনে হলো যেখানে মুসলমান নেই সেই সব জায়গাতেও যে এই একই ধরনের অপরাধ, ব্র্যাকেটে বুধোর চোখে যেগুলো গুরুতর অপরাধ বলে মনে হয়, ক্লোজ ব্র্যাকেট, ঘটে, বুধো যদি তার খবর রাখতো, তাহলে সে এত জোরে কার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করত? শফিকুলের কথা মনে পড়ল মেজকর্তার। শফিকুলের প্রবল নালিশ হিন্দুদের বিরুদ্ধে। তার ধারণা সরকারি চাকরির সব ধান হিন্দু বুলবুলিতে লোপাট করে দিচ্ছে, তাদের ভাগে আর কিছুই জুটছে না। ব্যবসার সবটুকু শাঁস হিন্দুরা খেয়ে ফেলেছে। মুসলমান চাষির মুখের গ্রাস খাজনার নামে, সুদের নামে হিন্দুরা জবরদস্তি কেড়ে নিয়ে যাচ্ছে। সোলেমানকে অপমান করলো নিরাপদ, তাকে সাজা দিল গোপাল। ন্যায় করুক আর অন্যায় করুক, তার দায় দায়িত্ব তো নিরাপদর আর গোপালের। কিন্তু গহর তা মানবে না। তার কাছে সোলেমানও কেউ না, গোপাল নিরাপদও কেউ না। সে ধরে নিয়েছে, বিশ্বাস করেছে, মুসলমানের উপর অবিচার করেছে হিন্দু। বলা যায় না, হয়তো মেঘদা সাহেবও এই কথাই বিশ্বাস করেন। এরা এভাবেই ভাবতে অভ্যস্ত, এই বিশ্বাস নিয়েই ওরা জন্মেছে, মরতেও চায় বিশ্বাসের কোলে মাথা রেখে। সোলেমান আর গোপাল দুজনেই ছিল দুটো মানুষ, দুটো সুস্পষ্ট অবয়ব ছিল তাদের। তাদের ধরা যেত, ছোঁয়া যেত, কথা বলা যেত তাদের সঙ্গে। বলা যেত, গোপাল, সোলেমান অপরাধ করেনি, তোমার বোঝার ভুল হয়েছে। সোলেমানকে ডাকো, ভুল করে যাকে সাজা দিয়েছ তাকে কাছে ডেকে দুটো মিষ্টি কথা বলো, তাকে বুঝিয়ে দাও নিরাপদের গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি সোলেমান। নিরাপদ অন্যায় করেছে, তোমার মাছ ফেলে দিয়েছে, তুমি এসে নালিশ করলেই পারতে, তোমার মাছের দাম আমি ওর কাছ থেকে আদায় করে দিতাম। সোলেমান অমনি দোষ স্বীকার করত, অমনি হাত দুটো জোর করে বিনীতভাবে বলতো, হুজুর কসুর হয়ে গিয়েছে, মাফ করে দিন। ওই মাছ কটাই ছিল সম্বল হুজুর, তার ওই দুর্দশা দেখে মাথা ঠিক রাখতে পারিনি। পৃষ্ঠা 54। ঘরে হুজুর উপোস চলছে, সোলেমানের চোখ টলটল করে উঠত। ওরা যে এই স্বভাবের লোক। গোপাল এই কথা শুনে তোমারও বুক টনটন করে উঠত। নিরাপদকে তুমি ছিছি করতে, ব্যাপারটা ওইখানেই চুকে যেত। মানুষের দুঃখ মোচন করতে মানুষের আর কতটুকু সময় লাগে? কিন্তু মানুষ যে মানুষ থাকতে চায় না, ভালোবাসে নুনের পুতুল হতে।
সমুদ্রের নোনা জলে মিলিয়ে যেতেই তার আগ্রহ প্রবল। তাতে প্রবল গর্জন সহজেই তোলা যায়। ঢেউয়ের গুতোয় অস্থির করে দেওয়া যায়। একটা নিরাবয়ব সমষ্টি সম্পর্কে নিদারুণ সম্ভ্রমবোধ জাগিয়ে তোলা যায় সকলের মনে। তাই তো গোপাল আর গোপাল থাকলো না সেই হিন্দু সমাজের বিস্তীর্ণ সমুদ্রের জলে নুনের পুতুলের মতোই গলে গেল। ছোলেমানও মিলিয়ে গেল মুসলমান সমাজের মধ্যে। মেজকর্তা জানেন বিতর্কে বিশ্বাসের ভিত নড়ানো যেমন যায় না, তেমনি নুনের পুতুলকে যুক্তি দিয়ে বোঝানো যায় না। কিন্তু এখন কি কর্তব্য তার? বুধভূয়ে মিথ্যে বলেনি। এ গ্রামে তিনি অতিথি। আগে তার এ কথা মনে হয়নি, এখন বুধভূয়ের চাচা ছোলা কথা শুনে মনে হচ্ছে সত্যি তিনি এ গ্রামের কেউ না। কেউ না, এ তার গ্রাম নয়। তবে তিনি কোন গ্রামের লোক? মেজকর্তা সে কথা জানেন না। তবে এটা বুঝেছেন এ গ্রামের কেউ নন তিনি। কিন্তু কেন কেন তিনি কেউ নন? এখানে কি তিনি জন্মাননি? এই বাড়ি কি তার নয়? হ্যাঁ, তারই। তবে গ্রাম কি শুধু একটা নিরেট বাড়ি আর একটুখানি জন্মাবার জায়গা? গ্রামের লোক, গ্রামের সমাজ, এদের নিয়েই গ্রাম। এরাই হলো গ্রাম। এদের সঙ্গে যোগ কোথায় তার? এখানকার সুখ দুঃখ কি বুদোর মতো উদ্বেলিত হন তিনি? না। এখানকার ভাবনা চিন্তার শরিক কি তিনি? না। এদের সিদ্ধান্তে কি সায় দিতে পারেন তিনি? না, না। তবে এদের সঙ্গে তার যোগ কোথায়? এই মাটিতে তার শিকড় কোথায়? মেজকর্তার মনে হলো সত্যি তার এখানে কোনো শিকড় নেই। নেই বলেই এখানকার ঘটনা প্রবাহে ভাসমান ভেলায় তার ভূমিকা অসহায় এক যাত্রী। ভালো মন্দ যাই কিছু ঘটুক না কেন, কোনো কিছুই মোড় ফেরাবার সাধ্য তার নেই। বুধভূয়ের এই মাটিতে শিকড় আছে, শক্ত শিকড়। যতই মারাত্মক হোক, একটা ঘটনার সৃষ্টি সে করতে পারে। মেদ্দা সাহেবও পারেন, কারণ ওরা সব নুনের পুতুল। নিজের নিজের সমাজের সমুদ্রে ঝাঁপ দিয়ে ওরা সহজেই গলে যেতে পারে। তিনি তা পারেন না। তার শিক্ষা দীক্ষা, তার বিচার বিবেচনা, তার বিবেক তাকে নিটোল একটি ব্যক্তিত্ব দিয়েছে। সেটি গোষ্ঠীর সমুদ্রে গলে না। গলে না বলেই তো সমাজের সঙ্গে মিলেমিশে পিণ্ডাকার হতে তিনি পারেন না। আর গোষ্ঠীর সমুদ্র তাকে হজম করতে পারে না বলেই তো ঢেউয়ের গুতোয় তাকে কিনারায় ফেলে দেয়। সেই কারণেই তিনি এখানে অপাঙ্কেয়। এদের লোক নন। সিন্দবাদ নাবিকের গল্পের সে মায়াবী বৃদ্ধের মতো ব্যক্তিত্বের এই বোঝাটি মেজকর্তার কাঁধে চেপে আছে। এটি কলকাতার দান। এককালে এই বোঝাটি ছিল তার গর্বের বস্তু। আজ যখন তার বয়স বেড়েছে, শক্তি কমেছে, নিঃসঙ্গ হয়ে পড়েছেন, তখন কি দুর্বহই না হয়ে উঠেছে এই বোঝা। মেজকর্তাকে কে নিঃসঙ্গ করেছে? এই ঘাড়ের বোঝাটি। কে তাকে তার গ্রাম থেকে, তার সমাজ থেকে, তার আপন জনেদের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে? এই 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 দৈত্যটি, যাকে তোমরা বিবেক বলো, ব্যক্তিত্ব বলো, মনুষ্যত্ব বলো, সেই দুরারোগ্য ব্যাধিটি। এখন এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন তিনি? কোথায় গিয়ে শান্তিতে একটু আশ্রয় নিতে পারবেন? এমনকি কোথাও জায়গা আছে যেখানে তিনি তার আপন সমাজ পাবেন? এমন কোন রাজ্য আছে কি বিবেক যার রাজা? যাত্রাদলের বিবেক নয়, যুক্তি আর বিচারের যে সন্তান, সেই বিবেক। পৃষ্ঠা 55। কেন কলকাতা? কলকাতা কলকাতাতেও তো সেই নুনের পুতুলদেরই রাজত্ব। মূলে কোনো তফাৎ নেই। গ্রামের লোকের বিদ্যে কম, তারা নিজেদের চেহারা ঢাকতে পারে না। কলকাতা ছদ্মবেশ ধরায় কায়দাটা বেশ রপ্ত করেছে। প্রায় 30 বছর আগে তিনি কলকাতার ছল ধরে ফেলেছিলেন। সে কি যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা! মেজকর্তার কাছে একদিন সভ্যতা আর কলকাতার অর্থ একই ছিল। যে আলোকে তিনি একদিন নতুন জীবনের পথ দেখানো আলো বলে মনে করেছিলেন, সেটা যে রং মশাল ছাড়ার কিছু নয়, এটা যেদিন আবিষ্কার করলেন, সেই দিনই তিনি কলকাতা ছেড়েছেন। কি নিদারুণ ব্যথাই না সেদিন তার বুকে বেঁধেছিল। এখন আর সে ব্যথা নেই, আছে আতঙ্ক। অচেনা ঘরে একা একা রাত কাটাতে শিশুর যে আতঙ্ক হয়, সেই আতঙ্ক। কোথায় যাবেন দিদি? কখন তার ঘরে সন্ধ্যা ঢুকে পড়েছে, মেজকর্তা তা টের পাননি। এ আরেক জ্বালা। দিনে প্রচুর আলো থাকে, পৃথিবী তখন কত বড় হয়ে যায়, কত প্রসারিত। আর সন্ধ্যা তাকে গুটোতে গুটোতে কত সংকীর্ণ এক ঘরে পুড়ে ফেলে।
তার এই ছোট্ট ঘরখানির মাপে বাঁধা পড়ে পৃথিবী? না, তাও না। আরো অন্ধকার বাড়ি, পৃথিবী আরো গুটোয় চলে আসে মশারি ঢাকা খাটের চৌহদ্দির ভিতরে। মেজকর্তার কেমন দম বন্ধ হয়ে আসে, নিঃসঙ্গতা অসহ্য ঠেকে, অসহ্য অসহ্য। বড় ইচ্ছে হয় কেউ এসে কাছে বসুক, গায়ে পিঠে একটু হাত বুলিয়ে দিক, কারোর শরীরের উত্তাপ পেয়ে তার এই নিঃসঙ্গত্বের ভয় দূর হোক। কেউ এসে দুটো কথা বলুক, তার ক্ষতবিক্ষত বনে একটু স্নিগ্ধ প্রলেপ পড়ুক। বাড়ির সকলে এখন কাজে ব্যস্ত, মেয়েরা রান্নাঘরে। দাদার বোধহয় ঘুম এসেছে, সন্ধ্যার সময়টাতেই ঘুম আসে বড় কর্তার। একমাত্র মেজকর্তাই এখন বেকার, একেবারে একা। হঠাৎ মনে পড়ল নাতির কথা, মনে পড়ল জামাইয়ের চিঠি এসে গেছে। এবার যে কোনো দিন সে এসে পড়বে, তার মানে মেয়েরও যাবার দিন ঘনিয়ে এলো। তার বুকটা শিন করে উঠল। বাড়িটা বেশ কিছুদিন ঝিমিয়ে পড়বে। ওইটুকু এক শিশু সমস্ত বাড়িটাকে কেমন ব্যতিব্যস্ত করে রেখেছিল এতদিন। এবার বাড়ি শুদ্ধ সবাই একেবারে বেকার হয়ে পড়বে। খুদে ডাকাতটা এ বাড়ির সর্বস্ব কেড়ে নিয়ে পালাবে। মেজকর্তার মনে হলো তাকেও ভরত রাজার দশায় ধরেছে। শিশু হরিণের মায়ার শিকল তার পায়েও জড়িয়ে গেছে। বুঝলেন, এবার তার সর্বনাশ হবে। হঠাৎ মেজকর্তার ইচ্ছে হলো ওকে একটু দেখেন। ইচ্ছে হলো একবার বুকে জড়িয়ে ধরেন ওকে। আবার ভাবলেন, কি আর আছে দেখবার? মেয়ের ছেলে কার ঘরে কটা থাকে? স্বভাবের নিয়মেই একদিন তাকে নিজের ঘরে যেতে হবে। যেতে হয় যাবে। যাবে, এখনো যে কোলে নিতে পারলেন না নাতিকে। একদিনের তরেও যে বদমাইশটা উঠল না তার কোলে। ওদের যে একদিন চলে যেতে হবে, মেজকর্তা এ কথা তা জানতেন। কিন্তু তা সত্ত্বেও জামাইয়ের চিঠি পাওয়ার আগে পর্যন্ত তো জিনিসটা তার কাছে এমন মারাত্মক সত্যে প্রকট হয়ে ওঠেনি। তা যদি উঠত, তাহলে তিনি কি এত ঢিল দিতেন নাতির সঙ্গে ভাব করতে? মোটেই না। চেষ্টার মাত্রা আরো নয় বাড়িয়ে দিতেন, দিয়ে দেখতেন কি ফল হয়। মেজকর্তার বসে থাকতে পারলেন না, গুটি গুটি চললেন নাতির ঘরের উদ্দেশ্যে। ঘরে তখন কেউ ছিল না। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু ঘুমকে তাড়িয়ে সে আপন মনে খেলা করছিল। মেজকর্তা ঢুকে দেখলেন ঘর ফাঁকা। জোরালো লণ্ঠনটা আরেকটু উস্কে দিয়ে আস্তে আস্তে তার বিছানার কাছে গিয়ে খপ করে তাকে তুলেই এক চুমু খেলেন। আচমকা সে দাড়ির জঙ্গলে তার মুখটা ডুবে যেতেই সে ভয়ে তারস্বরে চিৎকার করে কেঁদে উঠল। এপাশের ঘর থেকে কি হলো করে ছোট বউ ছুটে এসে মেজ ভাসুরের কোলে তাকে দেখে জিভ কেটে ঘুমটা টেনে বেরিয়ে গেলেন। প্রায় সেই সঙ্গেই আরেক ঘর থেকে বড় বউ আর গিরিবালাও এসে পড়ল। পৃষ্ঠা 56। বাবার দাড়ি দুমুঠোয় শক্ত করে ধরে ছেলে চোখ বুজে চেঁচাচ্ছে, আর বাবা তাকে না পারছেন কোলে রাখতে, না পারছেন নামাতে। তাদের দেখে বাবা আরো অপ্রস্তুত হলেন, যেন চোরের দায়ে ধরা পড়েছেন। বাবার মুখ চোখের ভাব দেখে গিরিবালা আর স্থির থাকতে পারল না, খিলখিল করে হেসে ফেলল। বড় বউ হাসতে লাগলেন, বললেন, ও তুমি? সেও ভালো। আমি আরো ভাবলাম ছেলেরে বুঝি বাঘে ধরলো। তা তুমি এখানে আইছো কোন কম্মে? চুরি করে নাতিরে আদর খাওয়াতি নাকি? মাঝে বাবু, এবার বড় কলে পড়িছ। ওই দাড়ি এবার মাটিতে গড়াগড়ি দেবে, বুঝিছ? নাতিরে যদি কোলে তুলে নাচাবার শখ থাকে, তাহলে পারমানিক ডাকে ওই জঙ্গল ঝুড়ে আসোগে। সামান্য ব্যাপারটা এতদূর গড়ালো দেখে প্রথমটায় অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মেজকর্তা। তারপর মনে মনে রাগ হলো তার। রাগ হলো ওই বিচ্ছুটার ওপর। বড় বউয়ের কথার উত্তরে বললেন, বয়ে গেছে আমার। লাট সাহেব সামান্য লোকের কোলে উঠতে বড়ই নারাজ দেখছি। তা থাকুন, তিনি পালঙ্কেই থাকুন। নাতিকে বিছানায় শুইয়ে দিতেই তার কান্না থেমে গেল। চোখ বড় বড় করে সে দেখতে লাগলো মেজকর্তাকে। সেই চাউনিতে মেজকর্তার ব্যক্তিত্ব যেন হেলে পড়ল। তিনি ক্ষুণ্ণ মনে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মনকে প্রবোধ দিলেন, তুমি আপন আপন ভাবলে হবে কি? আসলে এই সংসারে কেউ কারো নয়। কি আশ্চর্য! এই সিদ্ধান্তে পৌঁছবার সঙ্গে সঙ্গে তার তামাক খাবার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। বড় বাজে কাজে দিনটা গিয়েছে। এতক্ষণে তবু একটা কাজের মতো কাজ পাওয়া গেল।